স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের স্টুডিওতে দুজন অতিথি। তার মধ্যে আমরা প্রথম অতিথির সাথে কথা বলবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি কোথা থেকে এসেছেন? মারজাহান। মারজাহান, আপনি এসেছেন কোথেকে? আমি মিরপুর পল্লবী থেকে। মিরপুর পল্লবী থেকে। আপনার ঘটনা শুনি আমরা। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল আমি যখন খুব ছোট, যখন আমি ক্লাস 2 এ পড়ি, রিমেম্বার। তখন হঠাৎ করে একদিন রাতে এমন হয় যে অনেকটা ঘটনাটা শুরু থেকে যে আমাকে কেউ সকালবেলা নামাজ পড়তে ডাকতেছিল। তো আমি চিন্তা করলাম যে কে এরকম সকালবেলা নামাজ পড়তে ডাকতেছে। আমি উঠে গেলাম যে আমাকে কে ডাকতেছে, আচ্ছা ঠিক আছে পরে উঠতেছি ভাবে বলে। তারপর তাকায় দেখলাম যে আসলে কেউ নেই। দৌড়ায় মামুনি আব্বুর রুমে চলে গেছি। দেন যাওয়ার পরে মামুনিকে বলতেছি যে তোমরা কি আমাকে ডেকেছিলে? তখন বলতেছে যে না, আমরা তো উঠিনি। তারপর ওটা বলার পরে আমি ভাবলাম যে কে না কে করছে, ভীষণ ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছি। তখন থেকে আমার মধ্যে যে একটা ভয়টা ঢুকে গেল, ওটা আমি কোনোভাবেই আর কি রিডিউস করতে পারিনি। দেন ওটা তো চলে গেল সেদিন। তার কিছুদিন পরে থেকে আবার আমার নানু আসছিল এরা মাঝখানে। তো নানু এসে বলেছিল যে তোমার বাসার সামনে আমার জানালার পাশে একটা নিম গাছ ছিল। তো বলছিল যে তোমার নিম গাছে তুমি দেখে নিও, যে তুমি সাবধানে থেকো। নিম গাছে কিছু সে তার সাথে হয়তো প্যারানর্মাল কিছু ঘটতো, যার কারণে তার মনে হয়েছিল যে ওখানে কেউ কিছু আছে। তখন ওটা নোটিস করে আমি তো মনে নিজে ভাবতাম যে আসলে কি এরকম আছে না। আমি নিজে নিজে আরো ভয় পেয়ে গেছি, যেহেতু ওই ঘটনাটা আমার ঘটে গেছে। দেন ওটার পরে বললাম যে মাউনিকে বললাম যে মাউনি এরকম এরকম নানু তো এসব বলছে। যে এখন কি মাউনি বলে যে না তো ওসব কিছু না, তুমি এসব দিও না। পরের দিন এরকম মাঝখানের মধ্যে এরকম হয়েছে যে আমি রাতের মধ্যে মিষ্টি খেতাম অনেক। আমি বলতেছি যে আমি না জানো অনেক মিষ্টি খাই। মানে বলে তুমি কিসের মিষ্টি খাও? স্বপ্নটা দেখো। আসলে কি এটা আমি প্রতিদিনই দেখতাম। আসলে প্রতিদিনই এরকম হতো যে আমি মিষ্টি খাচ্ছি। তো আমাকে এরকম এই তো কতদিন কেটে গেছে। তো আমি ছোট মানুষ, তো কেউ আমার কথায় পাত্তা টাত্তা দিত না। দেন আমাকে হঠাৎ করে মাঝখানে এরকম হয়েছে যে আমার শ্বাসকষ্ট হওয়া শুরু হয়েছে। এখন এই শ্বাসকষ্টটা হওয়ার কারণে তো আমার আব্বু চিন্তা করলো যে কোন ডাক্তার দেখায়। তো ডাক্তাররা অনেক এক্সরে করলো, অনেক কিছু করলো। বলতেছে যে না, হয়তো আপনারা হাজবেন্ড ওয়াইফ বাসায় কোন রকমের কিছু করেন, দ্যাটস ওয়াই মনে হয় ওইটা ভয় থেকে ওর শ্বাসটা উঠে। আমার কিন্তু এমনিতে আমার এরকম শ্বাসকষ্ট কোনো সমস্যা নেই। পরে যে এখন তো এটা শ্বাসকষ্ট কখনো থামে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যখনই মিররে তাকাই তখনই আমার নিজের ফেসটা খুব বিকট মনে হয়। কেন আপনার কাছে আপনার ফেসটাই অস্বাভাবিক? হ্যাঁ, আমার কাছে এটা দেখে আমি খুব চিৎকার করি আর আমার শ্বাসটা আরো পরিমাণ বেড়ে যায়। তো আমার একটা হুজুর আন্টি ছিল, হুজুর আন্টি আমাকে দেখে বলতো যে তুমি এমন কি দেখতেছো? আমার মাউনি বলতো যে জানি না ও কি দেখে আর কিসের জন্য এরকম চিৎকার করে। আর টিচাররা আসলেও হঠাৎ করে এরকম উঠে যেত আর বলতো যে মনে হয় পড়ার ভয়ে এরকম করে। আসলে এরকম পড়ার ভয় না, আমার আসলেই হতো, কিন্তু কেউ বিশ্বাস করতো না এটা। তো ওটা গেল। পরে যে আব্বু চিন্তা করলো যে এবার হুজুর ডাকি, দেখি হুজুর ডেকে কিছু হয় নাকি। তো হুজুর ডাকছে, ডাকার পরে এরকম ঝালো টালো। তো হুজুর বলতেছে যে ওর সাথে কেউ কিছু আছে। এখন ছোট মানুষ তো, এখন ওকে হয়তো কয়েকদিন পর ছেড়ে দিতে পারে। আমি এখন ঝাড়া টাড়ে দিই, তাবিজ ওর সাথে রাখেন। আমি কখনো তাবিজ রাখতে পারি না। আর আমার না কেন জানি এটা বিলিভ হয় না যে তাবিজ রাখলে কি সবকিছু হবে এরকম। তার আমি যে ছোটবেলা থেকে একটা নামাজ পড়ার একটা খুব ইয়ে ছিল, তো ওখানে তো চলে গেল। তারপর এখন এটা কয়েকদিন অফ ছিল মাঝখানে। তো কিছুদিন পরে এরপর এত ঘন ঘন উঠলো যে আর আব্বু মামুনিও খুব চিন্তিত হয়ে গেছে যে আমার সাথে এরকম কি হচ্ছে, বা ডাক্তাররা কিছু করতে পারতেছে না, কেউ কিছু করতে পারছে না, এমন কি হচ্ছে। পরে হুজুরকে আবার ডাকালো, বলতেছে যে কি হয়েছে। এখন ডাকার পর ওরা বলে যে জিন আসে আর কি। তো বলতেছে জিন আসছে। জিন বলতেছে কি আপনার এই বাসা থেকে চলে যান, এটা আমাদের বাসা। তখন বলতেছে যে আব্বু বলতেছে যে টাকা দাও, আমরা যাবো, তুমি টাকা দাও। আমরা কেন যাবো, আমাদের তো বাসা তো সব ঠিকই আছে। আর আমরা অ্যাকচুয়ালি এটা হয়েছিল আমরা ওই বাসাটা কিনতাম, এমন একটা ইয়ে হয়েছিল। তো পরে যে এটা বলার পর এখন আব্বুর তো খুব ভয় ঢুকে গেছে, যেখানে আমার বাচ্চারা ভালো থাকবে না সেখানে আমি এটা কিনে কি করবো। তারপরে আব্বু বলতেছে যে না, আমি তো এটা ছাড়বো না, তুমি আমাকে টাকা দাও তারপর আমি ছাড়বো। একটা ফানি টাইপের কথা আর কি। তারপরে ওই বলতেছে যে না, যদি না যাও তাহলে ওকে ওইভাবে আমি রিয়েক্ট করবো, ওকে খুব প্রেশারের মধ্যে রাখতে থাকবো। তো এটা বলার পর আব্বু ভয় পেয়ে আমরা আসলে এটা সুইচ করি বাসাটা থেকে।
তো সুইচ করার পরে আমি ভাবলাম যে আব্বু, সবাই ভাবলো যে এবার যা চলে গেছে, ওইটাকে আর কি আমাদের বাসায় এভাবে বলে যে বলা বলে, তো যে বলা চলে গেছে আর আসবে না, আর তুমি এখন রিল্যাক্সে থাকো মাউনি, তোমার আর কোনো প্রবলেম হবে না। যখন এ বাসায় আসছি আমি ভাবলাম যে আসলে ঠিক হবে, তো অনেক 1-2 বছর কেটে গেছে, আমার কোনো প্রবলেম হয়নি। এরকম হঠাৎ করে একদিন আমরা শুনতে পাই কি আমার বাসায় কেউ কান্না করতেছে। এখন কান্না করতেছে, আমার মেয়েটকে, আমি ভাবতাম যে আমার সাথে আমার মেয়েট ঘুমায়, তাহলে ও মনে হয় কান্না করতেছে। তারপর আমি দেখতে ও ভাবতো যে আমি কান্না করতেছি, এরকম দেখি প্রায় 1 সপ্তাহ টানা কান্না করতেছে, কান্নার শব্দ। এখন আমি ভাবতেছি কি ও মনে হয় বাবা মা ছেড়ে আসছে, হয়তো এই জন্য কান্না করছে। আমি ওকে বলতেছি কি যে তো এই তুমি কি কান্না করতেছো, তুমি কেন কান্না করতেছো? ও বলতেছে কি আরে না আপু, ও সঙ্গে সঙ্গে উঠে বলে কি আপু আপনি মনে হয় কান্না করেন, আমি প্রতিদিনই কান্না। আমিও তো শুনি কান্নাটা কোত্থেকে আসে। তো আমরা দরজা খুলে দেখি কি কেউ নেই। আমরা তো তখন মানে আরো ভয়, আর আমার সাথে তো আগে এরকম ঘটনাগুলো ঘটছে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে আমরা যাকে নিম গাছটাতে থাকতাম, মানুষ বলে যে জিনের কোনো শ্যাডো পড়ে না, বাট আমি পুরো বুঝতে পারতাম যে কোনো একটা মানে এমন একটা মানে কেউ একজন বসে আছে নিম গাছটাতে, এরকম একটা সিচুয়েশন। আর নিম গাছটা যখনই বাতাসটা হতো তখন ওই বাতাসে নিম গাছটা আমার যে জানালা দিয়ে ঢুকে যেত। ইভেন্চুয়ালি এমন একটা যে আমি এখন পর্যন্ত স্বপ্নে ওই বাড়িটাই দেখি। আই ডোন্ট নো কেন, আমি এটার রিজন এখন পর্যন্ত খুঁজে পাইনি। ওই একটা বাড়ি দেখি। হ্যাঁ, ওই একটা বাড়ি দেখি। আমি বারবার মামুনিকে এখনো জিজ্ঞেস, মামুনি জানো আমি রিসেন্টলিও দুপুরবেলা শুয়েছি, ওই একই বাড়ির স্বপ্ন, একই বাসা। আমার মনে হচ্ছিল কি ওই যে একটা বারান্দা ছিল আমাদের, বারান্দার পিছনে মনে হয় কোন একটা ঘর আছে, ওটা আসলে একটা বাসা আছে, বারান্দার পিছনে একটা রুম আছে, বাট ওই রুমটাকে আমরা স্টোর রুম বলি, বিল্ডিং এর স্টোর রুম। কিন্তু ওই রুমটাতে এমন কিছু আছে আমি কখনো দেখিনি, বাট আমার স্বপ্নের মধ্যে ওই রুম আসে। আর ওই যে আমাদের যে নিম পাতা গাছ, ওই নিম পাতা গাছের ইয়ে, এখন তো ওটা ভেঙে একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, বাট আমি এখনো ওটা কখনো ভুলতে পারি না। মানে আমার স্বপ্ন থেকে এখন তো অনেক বছর, প্রায় 7-8 বছর হয়ে গেছে আমরা বাসাটা সুইচ করছি, তারপর আমি এখনো ওই স্বপ্নগুলোই দেখি। যাই হোক, ওটা গেল। দেন আমরা মাউনি আব্বুকে পরের দিনও যে আমাদের ওই ঘটনাটার পরে যে কে এত কারাতে কান্না করে, মাউনি আব্বুকে বললাম, পরে যে বললো যে ঠিক আছে আমি হুজুরে নে বাসাটা বন্ধ করে দেই। তো বাসাটা বন্ধ করলো, কিন্তু বাসাটা বন্ধ করলো ঠিকই, আমাদের কাছে কেন মনে হচ্ছিল যে এটা আসলে কিছু থাকবে না। মানে এরকম আমাদের এর আগেও একবার হয়েছিল, তো কিছু হয়নি, তো এবারও আমরা হবে না। তো ওই কাহিনী মানে গেল, কতদিন পর্যন্ত ভালো ছিল। দেন একদিন এরকম হয়েছিল যে আমার মামুনির সাথে আমি আমার মামুনি আর আমার কাজিন শুয়েছিলাম, হঠাৎ করে আমার পাশে থেকে কে জানি এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, লাইক আমার পাশে কেউ শুয়ে আছে। এখন আমি মামুনিকে বলছি কি মামুনি একটু আস্তে নিঃশ্বাস নাও না। মামুনি বলছে কি আমি নিঃশ্বাস নিচ্ছি না তো, আমি তো ভাবলাম যে তুমি নিঃশ্বাস নিচ্ছ। তাহলে আমি বলতেছি কি আমার ভাষায় কাজিন ছিল হাসান ওর নাম, তাহলে মানে হাসান নিচ্ছে। হাসানকে ধরে দেখি ওর খুব কাছে যে দেখি না, আমি মাউনি বলে কি তুমি কিছু শুনতেছো না, তুমি কি বলতেছো? আমি আবারও শুনছি এত জোরে একটা নিঃশ্বাসের শব্দ কোথা থেকে আসতেছে। আমি তো এত ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে মানে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিছি। তারপর আস্তে আস্তে আমি ঘুমাই গেলাম। দেন এই কাহিনী তো ঘটলো। আবার মাঝে মাঝে এরকম হয় রাতের বেলা আমি মানে ঘুমাই যে আমার পাশে কেউ চলে আসে, আমার সাথে কেউ শুয়ে থাকে, এরকম। আচ্ছা, এটা কিরকম ফিলিং আমাকে একটু বুঝিয়ে বলেন। এরকম যে আমার আগে এরকম হতো যে মানে আমার পাশে কেউ শুয়ে থাকতো, বাট এরকম মাঝখান দিয়ে রিসেন্টলি হয়েছে যে আমার পাশেই না, আমার শরীরের ভিতরে ঢুকে যায়, শরীরের ভিতরে ঢুকে আমার শরীরগুলোকে ধরে রাখে। লাইক মানে আমি কোনো নড়াচড়া করতে পারি না, আর আমি খুব মানে বাঁচার চেষ্টা করি। আর আমার তখন এত কষ্ট হয় যে আমি কখন ছাড়বো এটাই। আর তখন মানে ছাড়ার পর আমার মনে হয় আমি একটু ভীতু টাইপেরও, মানে এগুলো এত ঘটনা ঘটে যাওয়ার পরে আমার আসলে আমি মানে সাহস করতে চাইলেও না, আমার কাছে কেমন জানি মনে হয় যে মানে আসলে এখন যে বলছে আমার কাছে মনে হচ্ছে যে ওরকম না, বাট যখন ওই সময়টা আসে তখন আমি এত পরিমাণ ভয় পেয়ে যাই যে আর কিছু আসলে মানে করতে পারি না। তখন মানে ফোনটা যে ধরবো ঘুমের মধ্যে বা চোখ বন্ধ করে, সেটা কিছু করতে পারেন, মানে আপনার নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোল থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। ফোনটা ধরে মানে আব্বুকে ফোন দেওয়া শুরু করে অন্য রুম থেকে। ভেতরে থেকে আটকে ধরে মানে ব্যাপারটা আমি বুঝিনি। অনেকে বলে যে গলা চিপে ধরে, অনেকে মানে আপনার ভেতরে শরীরের ভেতরে চলে যায়, ভিতরে ঢুকে যায়। আর মানে এটা আমি খুব ভালোভাবে ফিল করতে হয় শরীরের ভিতরে। আমি ওই মোমেন্টটা কেমন? মনে করেন যে আপনি হঠাৎ করে নির্দিষ্ট কোনো ঘরে শুলে নাকি একা একা শুলে নাকি? মানে হ্যাঁ, আসলে এটাই আমরা পরে করেছি যে আমি আসলে একা শুলে আমার সাথে এই প্রবলেমটাই ঘটে। আচ্ছা, যখন শুলেন তারপরে কিছু যখন ঘটনাটা ঘটলো সেই সিচুয়েশনটা কেমন? হ্যাঁ, মানে আমি যখন শুই তখন হচ্ছে কিছুক্ষণ পরে মনে করেন কাউকে দেখেন? কাউকে দেখি না, বাট
নিজে থেকে মানুষ বলে না বোবা ধরে, এখন আমি জানি যে এটা কোনো বোবা না, কারণ কি বোবা ফিলিংটা ওই রকম না। হ্যাঁ বোবা ধরে মানে বোবাও তো একরকম ধরে যে জিন টাইপের বা এরকম বা সার্টিফিকেট কি আছে, দুই রকম ব্যাখ্যায় আছে, সেটা ঠিক আছে। এখন আমি জানি যে এটা ওইটাই যেটা আমাকে আগেও বিরক্ত করতো, এটা সেই হবে। তো আমার নানুর কাছে আমি বলেছি, আমার নানুর আবার মাদ্রাসা আছে, আমার নানু ভালো মাওলানাতে, তো আমি নানুকে বলেছিলাম যে নানু এরকম হয়, তো বলতেছে যে এখন পরে উনি বলছে কি আগে তোমার সাথে যে থাকতো সে আগে দূর থেকে তোমার সাথে একটা ইয়ে করতো, এখন তুমি বড় হয়ে গেছো এই জন্য তোমার কাছে চলে আসে। ওকে, সো ভেতর থেকে এসে আপনার কি ক্ষতি করে? দমাটকে ফেলে? দমাটকে ফেলে। এখন এই দমাটকে ফেলে এইটাই করে। আর আপনি বুঝতে পারেন যে আপনার ভেতরে আরেকজন আছে? খুব ভালোভাবে আমি বুঝতে পারি, খুব ভালোভাবে বুঝতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পজেসড, এটা আপনি বলছেন, এবং আপনি এখন আমার সামনে বসে আছেন এবং আপনাকে এখন নর্মাল লাগছে যদিও, বাট আপনি সবসময় নর্মাল থাকতে পারেন না। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি মৃদুল কুষ্টিয়া থেকে SMS করেছেন, আমাদেরকে MD ইমরান SMS করেছেন যশোর থেকে, এছাড়াও PK ইমাম আমাদের SMS করেছেন আশিক দিনাজপুর থেকে, এছাড়াও ফারদিন হানিফ নরসিং থেকে আমাদের SMS করেছেন, মাসুদ রানা আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ইমন, এছাড়াও আফরিন আমাদের SMS করেছেন আমাদেরকে জ্যাকলিন, এবং এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মাহমুদ সহ আরো অনেকে। আমাদের অনেকের কাছে এই প্রথম স্টোরিটা ভালো লেগেছে, কারো কারো কাছে হয়তো ভালো লাগেনি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা ঘটনা পড়বো, এটাও অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। তো যেভাবে লিখেছেন সেভাবে বলি যে রাসেল ভাই সরাসরি এসে গল্প বলতে পারছি না, তাই লিখে পাঠালাম আমার জীবনের ধ্রুব সত্য। হয়তো ভয়ের হবে না, কিন্তু আমার কাছে অনেক কষ্টের সাথে সেটা শেয়ার করবেন, সেটাই বলেছেন রাসেল ভাই। আমি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার জীবনের ধ্রুব সত্য ঘটনা। আমার বয়স তখন মাত্র 20 বছর। শুরুতে একটু বলে রাখি, আমি বেশ ডান পিটে স্বভাবের ছেলে। মাঝে মাঝে মন বেশ খারাপ থাকে, কিন্তু যখন মন ভালো থাকে আমি আমার পছন্দের জায়গাগুলোতে যাই। তেমনই একটি জায়গা, বিশেষ পছন্দের জায়গা হচ্ছে কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর পাড়। আজ আমার মনটা বেশ ভালো, বিশেষ একটা কারণ আছে। আজ আমি একটা ডিজাইনে বেশ কিছু টাকা আর্ন করেছি, এবং এটা একটা অনলাইন বিজনেস আর কি। আজ মার্চের 23 তারিখ, আর একদিন পর আমার জন্মদিন। 13,600 টাকা যথারীতি আমি কুষ্টিয়া সদর হাসপাতালের মোড়ে দোকান থেকে 5টা টাকা দিয়ে একটা মাঝারি সাইজের পাউরুটি কিনলাম, এবং আমার বন্ধুদের জন্য সেটা, আর আমার জন্য একটি সিগারেট কিনে আমি কাছে গ্যাস লাইট ছিল। আমি মোড় থেকে সরাসরি পুকুর পাড়ে চলে আসলাম এবং আমি আমার বন্ধুদের পাউরুটি ছিঁড়ে ছোট ছোট করে টুকরো দিতে লাগলাম। আমি আমার ভালো সময়গুলোতে এখানে এই পুকুরে মাছদের সাথে সময় কাটাই। পাউরুটিটা শেষ হয়ে গেলে যথারীতি আমি সিগারেট জ্বালাই এবং 2-3 মিনিট হতেই আমি সিগারেটটা নিভিয়ে ফেলি, এবং বাসায় ফিরব বলে চলে আসার মুহূর্তে পিছন থেকে একটি মেয়ে আমাকে ডাক দেয়, বলে ভাইয়া ভালো আছো? হঠাৎ কণ্ঠস্বরটা শুনে আমি একটু চমকে উঠে তাকিয়ে দেখি একটি মেয়ে। আমি বেশ অবাক হই, না আমি তো এই মেয়েকে চিনি না। কে এই মেয়ে? প্রশ্ন করলাম, আপু আপনি কি আমাকে বলছেন? উত্তর পেলাম, হ্যাঁ ভাইয়া আমি তোমাকেই বলছি। প্রত্যুত্তরে আমি বললাম, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, পরিচয়টা কি একটু বলবেন? মেয়েটি বলল, আমি শোভা, তোমাকে দাওয়াত দিতে এলাম। আমি বললাম, আমি তো আপনাকে চিনতে পারলাম না। প্রত্যুত্তরে মেয়েটি বলল, আমি ডাক্তার সোবাহান সাহেবের ছোট মেয়ে, আমরা এখানে এই কোয়ার্টারেই থাকি। প্রশ্ন করলাম, আপু আমাকে কেন দাওয়াত করছেন? আর আমি তো এখনো ঠিক মনে করতে পারছি না যে আপনার সাথে আগে কখনো দেখা হয়েছে কিনা। মেয়েটি বলল, আমি তো তোমাকে ভাইয়া বলছি, তো ছোট বোনের জন্য ছোট বোনের বাসায় আসতে পারবে না? আমি বললাম, ঠিক আছে আমি আসব, কিন্তু কখন আসবো তোমাদের বাসায়? মেয়েটি বলল, তুমি আগামীকাল ঠিক দুপুরে আমাদের বাসায় আসবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি আসব। মেয়েটি বলল, এখন কি তুমি বাসায় যাবা? আমি বললাম, হ্যাঁ আপু আমি এখন বাসায় ফিরব। মেয়েটি চলে যাওয়ার সময় কোনো উপহার আনতে হবে না ভাইয়া, শুধু তুমি আসলেই হবে, এটা বলে গেল। আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে মেয়েটির চলে যাওয়াটা দেখলাম, এবং এরপর আমি বাসায় ফিরে শুধুই ভাবতে লাগলাম,
কেন একটি মেয়ে আমাকে এভাবে দাওয়াত দিবে। বেশ ভাবলাম, অনেক ভাবলাম, কোনো কিছুই মেলাতে পারলাম না। পরদিন 2টার দিকে আমি মেয়েটির বাসায় আসলাম। অনেক লোকজন বাইরে, বুঝতে পারলাম আজ কারো 40 হচ্ছে এখানে। আমি একজনকে বললাম, আচ্ছা ডাক্তার সোভান সাহেবকে একটু ডেকে দেয়া যাবে? লোকটি বললেন, ডাক্তার সোভান সাহেব তো ওই যে বসে আছেন। আমি একটু এগিয়ে গিয়ে সালাম দিলাম। ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ও তুমি ভালো আছো? আমি অবাক দৃষ্টিতে ডাক্তার সোভান সাহেবকে প্রশ্ন করলাম, আঙ্কেল আমাদের কি কখনো দেখা হয়েছে? ডাক্তার সোভান সাহেব আমার দিকে মায়া ভরা দৃষ্টিতে বললেন, আমাদের আজ থেকে 40 দিন আগে দেখা হয়েছে। আমি এবার রীতিমতো বেশ অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, কোথায়, কখন আমাদের দেখা হয়েছে? ডাক্তার সোভান এবার যা বললেন আমি শুনে নিজেকে আর ঠিক রাখতে পারছি না। তিনি বললেন, আজ থেকে 40 দিন আগে আমার ছোট মেয়ে স্কুল থেকে ফেরার পথে মাইক্রোবাসে ধাক্কা খায় এবং তার যখন রক্তের প্রয়োজন হয় সেই মুহূর্তে আমি তার মেয়েকে রক্ত দিয়ে নাকি মেয়েটাকে দিয়েছিলাম এবং মেয়েটাকে বাঁচানো সম্ভব হয়নি। এই মুহূর্তে নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি এক গোলক ধাঁধার মধ্যে রয়েছি। পাশে রাখা চেয়ার টানটাতে আমি নীরব হয়ে কিছুক্ষণ বসে রইলাম। কিছু সময় পর মেয়েটির বড় বোন এসে আমাকে বলল, ভাইয়া তুমি বাসার ভেতরে আসো, আম্মু তোমার সাথে কথা বলবে। আমি মেয়েটির সাথে তাদের বাসার ভেতরে প্রবেশ করলাম। মেয়েটির মা আমাকে দেখে বললেন, বাবা ভালো আছো? আমি বললাম, জি আমি ভালো আছি। মেয়েটির মা আমাকে এবার যা বললেন তা আমি কখনো আশা করিনি শোনার জন্য। তিনি বললেন, আমাদের আসল বাড়ি বরিশাল, লোপা ও শোভার বাবা বদলি হবার কারণে আমরা কুষ্টিয়াতে 4 মাস। 40 দিন আগে যখন শোভার অ্যাক্সিডেন্ট হয় তখন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও এক ব্যাগ AB পজিটিভ রক্ত পাওয়া যায়নি। সেই মুহূর্তে কিভাবে যে তুমি আসলে আর আমাকে আমার মেয়েকে রক্ত দিলে হয়তো তোমার মনে নেই, কিন্তু আমার মেয়ে রক্ত নেওয়ার 2 ঘন্টার পর সুস্থ ছিল এবং সজ্ঞান ছিল। সে বলেছিল কে আমাকে রক্ত দিয়েছে, আমি তাকে দেখতে চাই। আমি আমার মেয়েকে বলেছিলাম তোমার এক ভাইয়া তোমাকে রক্ত দিয়েছে। শোভা বলল, ভাইয়া কই, আমি ভাইয়াকে দেখব। আর তার 10-15 মিনিটের মাথায় শোভা মারা যায়। যার মাধ্যমে তুমি আমার মেয়েকে রক্ত দিয়েছিলে তার কাছে তোমার খোঁজ করলে সে তোমাকে চেনে না, রক্তের প্রয়োজন জানতে পেরে তুমি রক্ত দিয়েছ। আমি বলি যে সে তোমাকে চেনে না, রক্তের প্রয়োজন বলে তুমি রক্ত দিয়েছ। শোভা মারা যাবার 7ম দিনের মাথায় আমি স্বপ্ন দেখি শোভা বলছে আমার ভাইয়া আমাদের বাসায় আসবে, ওকে বলো আমি কখনো ভাইয়াকে ভুলব না। কথাগুলো যখন আমি শুনছিলাম আমার চোখ দিয়ে অঝরে পানি ছুটছিল। আমি কথা শেষ করে বাসায় ফিরে আসি। কোনোভাবেই শান্তি পাই না, শুধু ভাবি ইস একটু যদি মেয়েটার সাথে দেখা করে আসতাম। এখানে বলে রাখা ভালো, আমি যাদেরকে এ পর্যন্ত রক্ত দিয়েছি তাদের কখনো দেখিনি, হাতে গোনা পরিচিত 2 জন বাদে। আর একটি কথা, আমার বোনটির সঙ্গে এখনো আমার কথা হয় যখন আমি পুকুর পাড়ে যাই। এই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন কুষ্টিয়া থেকে আমাদের একজন লিসেনার, এবং ঘটনাটা একটু অন্যরকম। নামটা হচ্ছে SK নাইম সরোয়ার, কুষ্টিয়ায় থাকেন তিনি। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং গল্পটা নিয়ে একটু ভাবতে থাকুন। এবং এখনো তাদের কথা হয় সেই পুকুর পাড়ে গেলেই। আপনাদের মধ্যেও অনেকে ব্লাড ডোনেট করেন, কেউ কেউ হয়তো চেনেন, কেউ হয়তো চেনেন না, কখনো হয়তো কারোর সাথে কোনোদিন দেখা হয়নি, কিন্তু এইরকম একটা ঘটনা খুব অদ্ভুত না? ব্যাপারটা কেমন লাগলো সেটা SMS করে জানান আমাদেরকে ফেসবুকে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। আপনার গ্রামীণ ফোন সংযোগে 29 টাকা রিচার্জ করে দিনরাত 24 ঘন্টা যে কোনো লোকাল নম্বরের কথা বলুন, 1 পয়সা প্রতি সেকেন্ড। সাথে থাকছে 29 MB ইন্টারনেট ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com। চলো বহুদূর গ্রামীণ ফোন। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। আপনার গ্রামীণ ফোন সংযোগে 29 টাকা রিচার্জ করে দিনরাত 24 ঘন্টা যে কোনো লোকাল নম্বরের কথা বলুন, 1 পয়সা প্রতি সেকেন্ড। সাথে থাকছে 29 MB ইন্টারনেট ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com। চলো বহুদূর গ্রামীণ ফোন। জীবাণুরা ছড়ায় হাত থেকে, তাই ওদের ধ্বংস করতে ব্যবহার করো সাবন হ্যান্ড ওয়াশ। এখন 2টি সাবন হ্যান্ড ওয়াশ 200 ml এর সাথে একটি টিফিন বক্স ফ্রি।
এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। আপনার গ্রামীণ ফোন সংযোগে 29 টাকা রিচার্জ করে দিনরাত 24 ঘন্টা যে কোনো লোকাল নাম্বারে কথা বলুন 1 পয়সা প্রতি সেকেন্ড। সাথে থাকছে 29 MB ইন্টারনেট ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com। চলো বহুদূর গ্রামীণ ফোন। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। আপনার গ্রামীণ ফোন সংযোগে 29 টাকা রিচার্জ করে দিনরাত 24 ঘন্টা যে কোনো লোকাল নাম্বারে কথা বলুন 1 পয়সা প্রতি সেকেন্ড। সাথে থাকছে 29 MB ইন্টারনেট ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com। চলো বহুদূর গ্রামীণ ফোন। 33 বছর কাটলেও কেউ কথা রাখেনি। বাজেট বলেছিল মাসে 10,000 টাকা ইনভেস্ট করলেই 5 বছরে অ্যাপার্টমেন্ট। 12টি বছর কাটলো, একটা ইটও পেলাম না। বন্ধু বলেছিল বিদেশ থেকে ল্যাপটপ আনবো তোর জন্য। 7 বছরে কত এলো গেল, ল্যাপটপ আর এলো না। যারা কথা রাখেনি তাদের ভুলে যান। রয়্যাল টাইগার খান বোতলের ক্যাপ খুলে জিতে নিন কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, মোটরসাইকেল, বাইসাইকেল সহ নিশ্চিত সব উপহার। চুমুক দিন আর পাঙ্কা হয়ে যান। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। আপনার গ্রামীণ ফোন সংযোগে 29 টাকা রিচার্জ করে দিনরাত 24 ঘন্টা যে কোনো লোকাল নাম্বারে কথা বলুন 1 পয়সা প্রতি সেকেন্ড। সাথে থাকছে 29 MB ইন্টারনেট ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com। চলো বহুদূর গ্রামীণ ফোন। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। আপনার গ্রামীণ ফোন সংযোগে 29 টাকা রিচার্জ করে দিনরাত 24 ঘন্টা যে কোনো লোকাল নাম্বারে কথা বলুন 1 পয়সা প্রতি সেকেন্ড। সাথে থাকছে 29 MB ইন্টারনেট ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com। চলো বহুদূর গ্রামীণ ফোন। Radio 50, 88.0 FM. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আমাদেরকে পিঞ্জিরা খুলনা থেকে SMS করে বলেছেন, ভাইয়া কেমন আছেন? আমি সবসময় ভালো দলে এবং সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাদেরকে রাকিন ময়মনসিং থেকে লিখেছেন, আজকের ঘটনাগুলো অনেক জটিল হচ্ছে, তবে দ্বিতীয়টা অন্যরকম। তাহবিব আমাদের চিটাগং থেকে লিখেছেন যে আচ্ছা ওকে, প্রশংসা করেছেন। প্রশংসা করলে আমরা খুব বিব্রত হয়ে যাই। রবিন আমাদের মিরপুর থেকে লিখেছেন যে সেকেন্ড ঘটনাটা খুব ভালো লাগলো, সত্যি হার্ট টাচ করে যাওয়ার মতো। এছাড়াও সানি আমাদের উত্তরা থেকে লিখেছেন যে হাই রাসেল ভাই, সেকেন্ড স্টোরিটা অনেক ভালো লাগলো। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও সাগর SMS করেছেন বরগুনা থেকে এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে MD আহসান SMS করেছেন, আমাদেরকে খুলনা থেকে ইমরান SMS করেছেন, সেকেন্ড স্টোরিটা অসম ছিল তাই লিখেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন। আদিল খান চিটাগং থেকে SMS করেছেন। পান্না ময়মনসিং থেকে লিখেছেন নাইস স্টোরি। SH আবরার হাজারিবাগ থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা অস্থির ছিল। অর্চি ঢাকা থেকে লিখেছেন যে পুকুর পাড়ে গেলে দেখা হয়, ব্যাপারটা ক্লিয়ার না। পুকুর পাড়ে গেলে দেখা হয় মানে ভাই, পুকুর পাড়ে যখন যায় তখন সেই মেয়েটিকে সে দেখতে পায় এবং তাদের মধ্যে কথা হয়। আমাদেরকে রিয়াজ চিটাগং থেকে লিখেছেন। আমাদের এছাড়াও রিফাত আমাদের রংপুর থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি দুর্জয় লিখেছেন। রাসেল ভাই আচ্ছা নাম লেখেননি, সুতরাং পড়তে পারলাম না। জাওয়াদ আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি ফুর্তি FM। শুভ খুলনা থেকে SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি সুজন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতেছি বৃষ্টি মোহাম্মদপুর থেকে আমি আচ্ছা মাগুরা SR সাকিব রেজা। আচ্ছা ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই লিখেছেন আমাদের এখানে। এন্ড আমরা আরো একবার, উনিও লিখেছেন সেই 25শে মার্চের ভয়াল কালো রাত্রের কথা। ইয়েস, আমরা আরো একবার শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই নিরস্ত্র মানুষগুলো যারা সেদিন প্রাণ হারিয়েছিল এবং মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া 30 লক্ষ শহীদদের আমরা শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই ভূত এফএমের পক্ষ থেকে। এবং আমরা সম্মান জানাই তাদেরকে এবং তাদের জন্যই আজকে অর্জিত হয়েছে স্বাধীনতার
মূল্যটা কতটুকু, এইটা উপলব্ধি করতে না পারলে আসলে খুব মুশকিল। এটা আসলে কেউ কাউকে উপলব্ধি করতে পারে না, নিজে থেকে উপলব্ধি করতে হয়। এবং আমি এই দেশের হাওয়া এবং এই দেশের মাটি, এই দেশের পানি নিয়ে বেঁচে আছি, এটা কিন্তু মানে কি বলবো যে নাথিং ফর গ্রান্টেড, কিন্তু রাইট মনে হচ্ছে যে আমি খুব মানে ভালোই তো, মানে আমি আমার দেশের স্বাধীনতা নিয়ে, আমার দেশ নিয়ে চিন্তা না করলে কি যায় আসে, অনেক কিছু যায় আসে। এটা আপনাকে কেউ শেখাতে পারবে না, এটা আপনার নিজেকে বুঝতে হবে। এবং আমি জানি যে আমাদের এখন যারা শুনছে তাদের মধ্যে আপনি আমার চাইতে অনেক বেশি ভালো জানেন এই ব্যাপারটা। যাই হোক, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনা শুনবো। আরো একবার আপনার নামটা বলতে হবে। আমার নাম রাফি, আমি মিরপুর পল্লবী থেকে আসছি। জি। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, যে আমি বিকালবেলা আমি কিছু খাবার কেনার জন্য বাইরে গিয়েছিলাম। তখন বাইরে যাওয়ার পর আমি থাকি 6th ফ্লোরে, ঠিক আছে। আমি যখন ব্যাক করতেছিলাম তখন আমি লিফটে দেখি একটা বাচ্চা 10 to 12 years old, ও 5th ফ্লোরে থাকে। ও লিফটটাকে সাইমultaneously ট্যাপ করছে, মানে প্রেস করতেছে, টেস্ট করে একটা আওয়াজ হচ্ছে। আমি বলছি যে তুমি এত জোরে দিয়ে তো লাভ নাই, লিফটটা তো তোমার টাইম মতোই আসবে। ও না কথা বলে লিফটটা আসলে রাশ করে লিফটের মধ্যে ঢুকে গেল। তারপর আমি ওর পিছে ঢুকলাম। তারপর কিছুক্ষণ পর লিফটটা হাফ এন্ড ক্লোজ হয়ে আবার খুলে গেল। এমন ভাবে আওয়াজটা দিল যে বাচ্চাটা একটু আগে যেভাবে বাইরে থেকে ট্যাপ করতেছিল ওই লিফটের বাটনটা, ওইভাবে মনে হচ্ছে যে কে জানি ট্যাপ করলো, কিন্তু ওটা আমি ধরলাম না। কিন্তু যখনই লিফটটা ওপেন হলো তখন মনে হলো যে কেউ একজন লিফটের মধ্যে ইন করছে। আপনি নর্মালি বুঝবেন যদি কেউ লিফটে ইন করে, লিফটে একটু শেক করে, লাইক সাসপেনশন টাইপের। তারপর কিছুক্ষণ 5th ফ্লোরে যখন ছেলেটা নামলো তখন দেখলাম কি যে ছেলেটা তো দৌড় দিয়ে নেমে গেল, কিন্তু মনে হলো যে একজন নামেনি, সেখানে 2 জন নামছে। সেটা তো তখন আমি এত ভয় পেয়েছি যে আমার হাতের লোম টোম খাইয়ে গেছিল। তখন আমি 6th ফ্লোরে যে বাসায় যে কারোর সাথে শেয়ার করে নিয়ে মনে করছি সবাই ঠাট্টা করবে বা ফাইজলামি করবে যে বানিয়ে বলছে এরকম কিছু। তারপর কিছুদিন পর শেষ হওয়ার পরে দিয়ে ফ্রেন্ড দেখলাম যে 4 তলা একটা ছেলে সেম এই জিনিসটা ফেস করছে। ফেস করার পর ওর আবার ড্যাডিকে বলছে এই ঘটনা যে এরকম হয়েছে। আমি 4 তলায় নামছি কিন্তু লিফটে কেউ ছিল না, 5 তলায় যে লিফটটা থামছে। আর আমি নিচ থেকেও কেউ যেন উঠছে এরকম একটা ফিলিং পেয়েছি। ও 5 তলায় ও দৌড় দিয়ে 5 তলায় যেয়ে দেখলো যে 5 তলায় কেউ নামে নাই আর কেউ লিফটে বাটন ট্যাপও করে নাই, কিন্তু 5 তলায় কে জানি নামলো এমন ও কিন্তু 4 তলায় নামছে। 5 তলায় যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। পরে দিয়ে এটা যে ম্যানেজারকে বলা হয়েছে যে অ্যাপার্টমেন্টে যে এরকম সমস্যা, এটা আরো কয়েকজন ফেস করছে, এটা কি আসলে লিফটের সমস্যা না অন্য কিছু। পরে দিয়ে টেকনিশিয়ানদের আনার পর লিফটের দেখলো যে বললো যে না, কোনো সমস্যা তো, কোনো ম্যাল ফাংশনিং বা কিছু হচ্ছে না, এটা একেবারে ঠিকই আছে, যে এরকম না যে এই সমস্যা ওই সমস্যা। আর লিফটটা ছিল নিউ, এর জন্য কোনো সমস্যা হতেও পারে না। তারপর দিয়ে এটা আর চেপে গেল, কেউ তুললো না ঘটনাটি। তারপর দিয়ে কিছুদিন পর আমার মাথায় আসলো যে না, এটা তো হতে পারে না, আমি তো ফিল করছি যে কেউ উঠছিল, আর এটা তো আমি একা ভিকটিম না, আরো 2-3 জন এরকম ফেস করছি। পরে দারোয়ানকে যে জিজ্ঞেস করলাম যে চাচা এই বিষয়টা কি, চাচা বলতে কোনোভাবেই রাজি না যে এরকম। অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করে বললো যে তোমরা আসার আগে 5 তলায় একটা লোক থাকতো, লাইক 40 years old। তিনি লিফট যখন নতুন লাগাইছিল তখন এরকম লিফটের মধ্যে যখন 5 তলায় যাচ্ছিল তখন লিফটটা হঠাৎ করে স্টপ হয়ে গেছিল। স্টপ হয়ে ডাইরেক্ট 2 আর 3 ফ্লোরের মাঝখানে এটকে গেছিল, মানে হাফে এটকে ছিল। পরে দিয়ে তিনি যখন লিফটটাকে হাত দিয়ে টান দিয়ে খোলার সময় তিনি 3rd ফ্লোরে বের হতে চেয়েছিল উপর দিয়ে, লিফটটা আবার ঠাস করে পড়ে গেছিল। তখন উনি ওনার বুকে চাপস খেয়ে রিপস ভেঙে উনি ওখানে ইন্তেকাল করেছিল। তারপর থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে। দারোয়ান এসব জানে কিন্তু কেউ বলে না, ভয় পাবে বা সামথিং লাইক দ্যাট। সো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, আপনার কাছে আরো একবার ফিরে আসবো। আপনি আরো একটা ঘটনা বলতে যাচ্ছিলেন, সেই ঘটনাটা আমরা একটু শুনে নিই। জি বলুন। আসলে আমার যে বলেছিলাম যে তখন আর কি আমার যে কেউ আমাদের পাশে এসে শুয়েছিল,
তো তারপর থেকে আবারও হুজুর ডাকা হলো, হুজুর ডেকে সব ঘর বন্ধ করা হলো। তো ভাবলাম যে কিছুদিন আর ওই হুজুর ডাকার ঠিক এক সপ্তাহের মাথায় এরকম ঘরটার বন্ধ থাকে, তো কেউ কোনো ডিস্টার্ব করে না। দেন এরপর আবার সেই ডিস্টার্বটা শুরু হয়। তো এরকম ভাবলাম যে হয়তো এবার সব রিডিউস হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। একদিন আমার খুব জ্বর, আমি আব্বুর সাথে শুই, তখন আমি মেবি ক্লাস 9-10 পড়ি। তো আব্বুর সাথে শুই জ্বরের ভিতরে। তো আব্বুর যে খাটটা আছে তার এক কর্নার, আব্বু তো একদম যেখান থেকে খাট থেকে নামে এই সাইডটাতে শুয়ে, আমি অপোজিট ছিল, ওটা ছিল ওয়ালের সাথে। তো আমি এটা কয়েকবার বুঝতে পারলাম যে আমি ওই সাইডে শুলে কোনো রকম একটা প্রবলেম হয়, কেউ আমার সাথে শুয়ে থাকে, ওই সাইডটাতে শুলে। তো ওইটা সেদিনই একদম বেশি হলো যে ওইটা আমি একদম ধরতে পারলাম যে কেউ আমার সাথে যে শুয়ে, এটা আমার বুঝাই গেল। তো হঠাৎ করে কেউ যেন আমার বালিশটা সুসুর করে টেনে নিতেছে। আমি তো জ্বরের মধ্যে এমনিতে খুব খারাপ লাগতেছে, এখন হঠাৎ জ্বরের মধ্যে তো ঘুমটা ওরকম আসে না, বাট চোখটা বন্ধ হয়ে যায়। তখন বুঝতে পারলাম যে না, আসলে আমার প্রতিদিনের যে ধারণাটা ছিল ওটা ভুল ছিল না, ওটা আসলে কেউই থাকে। দেন পরবর্তীতে যখন আমার আব্বুকে বললাম যে আব্বু তুমি কি আমার বালিশ টানতেছ, আব্বু বলে যে না, খুব এগুলো বলতেছে যে না আমি তো কোনো বালিশ টালিশ টানতেছি না। দেন বলতেছে যে আসো তোমাকে আমি ফু দিয়ে দিই, তাহলে আর কিছু হবে না। তো মিনিটের মধ্যে আমার শ্বাসটা অনেক বেড়ে গেল, যে কেমন কি হইলো, আমি এত পরিমাণ ভয় পেয়ে গেছি যে আমি আর নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। না আমার এরকম হয় যখনই আমি এরকম কোনো আমার সাথে ইনসিডেন্ট ঘটে আর আমার শ্বাস বেড়ে যায়, তো আমি আগে থেকে রিয়েলাইজ করি যে ওটা নিশ্চয়ই আমার বুকের উপরে এসে বসে আর আমাকে ধরে ফেলে, যার সাথে আমি আর শ্বাস নিতে পারি না। সেম ঘটনা ওই দিনে হয়েছে, আমার পাশে আসছিল, আমার ভিতরে ঢুকে গেছিল, আমি আর শ্বাস নিতে পারিনি। পরে আব্বু আমাকে আয়াতুল কুরসি ফুটটু দিয়ে দিল। দেন আলহামদুলিল্লাহ সেদিন রাতটা তো আমার ভালো মতন কেটে গেছে। তো ওই দিনের পর থেকে আমাকে আর একা টাকা শুইতে দেওয়া হয় না, আমি আর কি শুই না, আমি খুব ভয় পাই এখন পর্যন্ত। তো মামুনিকে নিয়েই আমি আর কি অ্যাকচুয়ালি শুই, আর যখনই একা শোয়ার চেষ্টা করি তখনই এরকম কোনো না কোনো কিছু আমার সাথে ঘটেই যায়। ওকে, সো এই ছিল আপনার ঘটনা। আচ্ছা ঠিক আছে, সো আমরা পরপর দুটো ঘটনা শুনলাম আপনার। আমাদের ইন্টারনেট প্রবলেম হচ্ছে, একটা ব্রেক নিয়ে আসি এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকুন। তার আগে জানিয়ে যাই যে আগামী সপ্তাহে আমাদের ইচ্ছা আছে যে আমরা কিছু টেক্সট পড়তে পারবো অবশ্য। আমাদের ইচ্ছা আছে যে আমরা গাজীপুর থেকে ভূত এফএম করব। সুতরাং ঢাকা এবং গাজীপুরে যারা রয়েছেন তারা আমাদের প্রচুর ঘটনা পাঠান, সমস্ত বাংলাদেশ থেকে পাঠাতে পারেন। এবং আমাদের আগামী এপিসোডটা আমরা অনেক বেশি স্পেশাল করতে চাই। আমি দেখতে পাচ্ছি যে মালিহা গাজীপুর থেকে আমাদের SMS করছেন। ও মাই গড, আমরা গাজীপুরের কথা বলছি, আপনি গাজীপুর থেকে লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা অসম ছিল। আমাদেরকে দেখতে পাচ্ছি যে রাস্ত্রী লিখেছেন অনেকদিন পর লাইভ ভূত এফএম শুনছেন তিনি, ওয়েলকাম ব্যাক। লাইভ শুনতে হবে, কারণ লাইভ শোনাতে যে মজা আছে অন্য কোনো কিছুতে এত বেশি মজা নেই। জুই আমাদের SMS করেছেন আমাদেরকে, মিশরি সহ আরো অনেকে। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে SMS করেছেন আরো অনেকে। এবং আমি বললাম যে ইন্টারনেট প্রবলেম হিসেবে ব্রেক নিয়ে আসি, বরং ব্রেকের পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night comes alive with Gramophone. হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌরভ দত্ত, আমি কলকাতা থেকে বলছি। আমার জীবনে কিছু ঘটনা ছিল যেগুলো আমি আপনাদের এই রেডিও ফুর্তির ভূত এফএম এ শেয়ার করতে চাই। তো আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জবের জন্য আপনার উড়িষ্যাতে একটা জব করতে গিয়েছিলাম। তো সেখানে আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করি যে আমরা বাইরে থাকবো, ওখানকার কোয়ার্টার আমাদের ঠিক ভালো লাগছিল না তখন। তো বাইরে থাকার প্ল্যান করে আমরা একটা বেরোলাম। উড়িষ্যাতে একটা পাড়া আছে, খ্রিস্টান পাড়া, এরিয়াটার নামই খ্রিস্টান পাড়া। তো সেখানে এরিয়াটা খুব শান্তশিষ্ট, আমরা ওরকমই ধরনের একটা শান্তশিষ্ট জায়গা খোঁজার চেষ্টা করছিলাম বহুত দিন ধরে। তো তারপরে হয়েছে কি, একটা দেখতে দেখতে একটা বাসা পাওয়া গেল সেখানে, মিস্টার মোসেসের বাড়ি সেটা। ওনারা থাকতেন না এই বাড়িটাতে কেউই, ওরা সবাই ভুবনেশ্বরে থাকতেন। আমরা ভাড়া পেয়েও গেলাম, যে যার মতো রুম শেয়ার করে নিলাম।
বাড়িটাতে অনেক কটা রুম ছিল, বাই দ্য ওয়ে আমরা নিজের মতো রুম শেয়ার করলাম এবং আমরা সেখানে যথারীতি থাকতে আরম্ভ করলাম। তো আমরা জানতাম না বাড়ির পেছন দিকটা লক করে রেখেছিলেন ভদ্রলোক, আমাদেরকে চাবি দেননি তার, কিন্তু আমরা চাবি কখনো চাইও নি, আমাদের প্রয়োজন হতো না বাইরের দিকটা যাওয়ার, কারণ আমরা সারাদিন প্রাইভেট কোম্পানির জব করতাম, বাইরে সারাদিন থাকার পর আর এসে ইচ্ছা করতো না যে কোনো কিছু করি। তো সেই জন্য আমরা নিজেদের মতো থাকতাম, থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম, বা কখনো বাইরে থেকে খেয়ে এসে রাত্রেবেলাতে শুয়ে পড়তাম, একটু টিভি দেখে একটু জাস্ট নিজেদের মতো একটু সামান্য রিল্যাক্স করে শুয়ে পড়তাম। আমাদের লাইফটা এরকমই ছিল। একমাত্র রবিবার দিন আমরা সবাই রোববার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, গাড়ি ড্রাইভার ছিল সঙ্গে, অসুবিধা হতো না। তো একদিন হয়েছে কি রাসেল ভাই, একদিন হঠাৎ করে আমাদেরই একজন কলিগের শাদি ফিক্সড হলো আর কি। তো সে ছিল খ্রিস্টান। তো যাই হোক, তারা সবাই এবার নিমন্ত্রিত হয়ে সবাই, আমাদের সবাই নিমন্ত্রণ ছিল আর কি সে টাইমে। এবার সেদিনকে আমার অ্যাকচুয়ালি শরীরটা একটু প্রচন্ড খারাপ হয়েছিল আর কি। তো আমি যাবো বলি সকাল থেকে ঠিক করেছিলাম, আবার যাবো না এরকম ধরনের একটা মাথাতে আসছিল যে যাবো না যাবো, এরকম একটা ব্যাপার। সন্ধ্যাবেলার সময় সবাই ঠিক করলো যে বেরোচ্ছে, সেই টাইমে আমার হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে দেয়। তো তারপরে আমি যাবো না বলেই ঠিক করলাম শেষমেশ। এবার আচমকা আমি ভাবলাম বাড়িতেই থাকি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলবো শুয়ে শুয়ে, এবং মাঝে মধ্যে একটু টিভি দেখবো, বা আমার ল্যাপিতে কিছু সিনেমা বা মুভিজ দেখে টাইম কাটিয়ে দেবো, বা ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটু টাইম পাস করবো, এটাই চিন্তা ভাবনা ছিল। বাট সেই সময় ওই জায়গাতে লোডশেডিং হয়ে যায়। লোডশেডিং হয়ে যায় আমাদের বাড়িতে। তখন অ্যাকচুয়ালি ইনভার্টার ছিল না সেই বাড়িতে, ইনভার্টার ছিল না। তো আমরা জাস্ট ক্যান্ডেল লাগিয়েই কাজ চালিয়ে নিতাম। তো যথারীতি ক্যান্ডেল জ্বালানো হলো। সেদিনকে রাত্রেবেলাতে আমাদের যে কুক ছিলেন মিস্টার গৌতম মিশ্রা, তো সেও সেই মুহূর্তে কলিগের শাদিতে চলে যায়। সেখানে আমাদের রাতের খানা পিনা সবকিছু নিজেকেই বানিয়ে নিতে হবে, এরকম ভাবে আমরা ঠিক করেছিলাম যে আমি বানিয়ে নেবো, আমি কোনো ক্রমে নুডলস বানিয়ে নেবো, জাস্ট এটাই আমি ঠিক করেছিলাম। তো কি হলো রাসেল ভাই, তারপরে আমি যখন নুডলস বানাচ্ছি তখন মনে হচ্ছে পেছন থেকে কে যেন কার যেন নিঃশ্বাস পড়ছে ঘাড়ের কাছে, আর মোমবাতিটা সমানে তার ইয়েতে দুলছে, অথচ আপনার সেই সময় কোন রকমের হাওয়ার কোনো একটু গাছের পাতা পর্যন্ত নড়েনি, এত বিভৎস গুমট গরম ছিল। আর হাওয়াটা যে আমার গায়ে পড়ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, পুরো মনে হচ্ছে বরফ থেকে কেউ যদি মুখে বরফ নিয়ে যদি কেউ যদি ফু দেয়, বা অ্যাকচুয়ালি যদি মানে এসির ঘামে ভিজে এসে রোদে গরমে ঘুরে এসে যে এসির ঠান্ডা হাওয়াটা যদি কখনো গায়ে লাগে, সেই হাওয়াটা যেমন লাগবে আর কি, ঘামে সোয়েট করা বডিতে যখন ঠান্ডা হাওয়াটা যদি লাগে সেরকম লাগছিল। বুঝতে পারিনি, অতটা কেয়ারও করিনি। অ্যাকচুয়ালি আমি তখন নুডলস তৈরি করার সাথে সাথে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম। হলো জিনিসটা, অথচ খেয়াল করিনি, অতটা পাত্তা দিইনি। তো যাই হোক, নুডলস বানানোর পর যখন খেতে বসি তখন কেন জানি না মনে হলো যে পিছনে কেউ একজন রয়েছে। ঘুরে তাকিয়ে দেখি একটা কালো বেড়াল, অথচ ওই ঘরেতে বেড়াল ঢোকার কোনো রকমের কোনো জায়গাই নেই, কোনো জায়গায় নেই বেড়াল ঢোকার। আমি বেড়াল দেখছি, বেড়াল কি করে ঢুকলো আমি চিন্তা করছি, আমি চতুর্দিক দেখা দেখি করছি, তখনও কিন্তু রাসেল ভাই ওখানে লোডশেডিং চলছে। তো তারপরে চিন্তা করলাম যে কি করা যায়, এবার একে তো বার করতে হবে, আমার তো একে ঢুকলো কোন দিকে, আমি সেটাই চিন্তায় পড়ে গেছি। তারপরে ভাবলাম হয়তো সিঁড়ির তলার যে গ্রিলটা আছে সেই গ্রিল দিয়ে কোনোভাবে ঢুকে পড়েছে হয়তো, মেবি। তো যাই হোক, আমি তাকে তাড়াবার ব্যবস্থা করার উপক্রম করতেই দেখলাম আর নেই সেখানে। কোন দিকে এসেছিল কোন দিকে গেল কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আবার আমি আমার নুডলসে মনোযোগ করলাম। তো লোডশেডিং ছিল রাসেল ভাই, আগেই বলেছি। আমার সেটা তখনও খেয়াল ছিল না যে লোডশেডিং চলছে আর কি। তখন মানে আমি এতটাই জিএফের সাথে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত যে আমি তখন খেয়ালই করিনি যে লোডশেডিং। যাই হোক, আমি 2-3 বার সুইচ টেপার চেষ্টা করলাম, তারপরে খেয়াল করলাম যে এত লোডশেডিং রয়েছে। তারপরে আমি যথারীতি নুডলস খেতে শুরু করে দিই। তো তারপরে নুডলস খেয়ে যখন আমি উঠার পরই সঙ্গে সঙ্গে ঘুরেই দেখি দুখানি চোখ, একদম পুরোপুরি মণিহীন চোখ, টকটকে লাল মণিহীন চোখ, দুখানা চোখ ঠিক আমার ঘাড়ের কাছেই, একদম মণিহীন চোখ। মানে আমি তখন রাসেল ভাই আমার হাত থেকে সমস্ত যে নুডলসের জন্য যে সমস্ত পাত্রগুলো আমি নিয়েছিলাম সবকিছু আমার হাত থেকে পড়ে গেছে, যে সমস্ত
জিনিসপত্রগুলো আমার হাতে ছিল, স্পুন সবকিছু আমার হাত থেকে পড়ে গেছে। এমনকি আমার হেডফোন বোঝা ছিল আমার বাঁ হাতে, আমার মোবাইল ফোনটাও ধরা ছিল। সেই মুহূর্তে সেটাও কিন্তু হাত থেকে সম্পূর্ণ পড়ে গেছে। এবং কি বলবো আমি, মানে আমি কিভাবে যে সামলালাম আমি নিজেও বুঝতে পারলাম না। তারপরে যখন তাড়াতাড়ি করে একটা দেশলাই কাটি ম্যাচ বক্স থেকে বার করে আমি জ্বালাই, তখন আর তো কিছু দেখতে পাই না। আমার একটা কেমন ডাউট লাগলো, আমি ভাবলাম হয়তো যে আমার শরীরটা একটু ভালো নেই, তো যাই হোক শুয়ে পড়ে যাক। তো আমার গার্লফ্রেন্ডের দিক থেকে বলছে, ফোনের ওপর থেকে বলছে কি হয়েছে, এরকম ঠক করে আওয়াজ উঠলো কেন, বাসন কোসন পড়ার মতো। আমি বললাম আমার মা শরীরটা তো ভালো নেই আজকে, উঠতে গেলাম মাথাটা ঘুরে গেল, তাই সব কিছু পড়ে গেল। আচ্ছা, এই বলে ওকে গুড নাইট বলে ফোন রেখেছি। আমি আমার খাবারের জায়গাগুলো সব পরিষ্কার করে আমি আবার শুয়ে পড়বো। পরিষ্কার করার সময় সেই একই কন্ডিশন আমি দেখতে আরম্ভ করলাম। তখন অবশ্য মোবাইলে আমার মোবাইলের টর্চটা অন ছিল, এবং মোবাইলে আমি গান শুনছিলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, অদ্ভুত বলতে মানে কি বলবো আমি জানি না, মানে অদ্ভুতের চেয়ে অদ্ভুত আর কি একটা ব্যাপার। আমার মোবাইল ফোনে আমি বরাবর ওই গানগুলি আমি শুনি আর কি। মানে আমার কিছু প্রিয় গান আছে, তো প্রিয় গান আপনাদের বাংলাদেশের তপুর কিছু গান আছে আমার খুব প্রিয়, সেগুলো বরাবরই আমি শুনি। তো সেই গানগুলো আমি চালিয়েছিলাম। তো কোনোদিন রাসেল ভাই ওই গানগুলো আটকায় না, সেদিনকে সমানে আটকে যাচ্ছিল, আর সমানে আমার পিঠে একটা ঠান্ডা হাওয়া করছিল। আমি বুঝতে পারলাম না, আমি মোবাইলটা ভাবলাম একবার সুইচ অফ করে সুইচ অন করি। সুইচ অফ যেই করেছি, সুইচ অফের সঙ্গে সঙ্গে মোমবাতিটাও নিভে গেছে। কি করে আমি জানি না রাসেল ভাই। তো তারপরে আমি মোবাইল সুইচ অন করার চেষ্টা করছি, কোনোভাবেই সুইচ অন করতে পারি না। এদিকে ম্যাচ বক্স আমি কোথায় রেখেছি তাও আমি খেয়াল পড়ছে না, যে ডাইনিং টেবিলে রেখেছি না কিচেনেই আছে। আমি জাস্ট কিছুই বুঝতে পারছি না, মাথা থেকে কিছুই আসছে না। জাস্ট কোনো ক্রমে হাতে খোঁজার চেষ্টা করলাম। সেখানে দেখলাম একটা কি বস্তু, ঠান্ডা, খুব ঠান্ডা, মানে লোহার যদি জিনিস আমি যদি কখনো যদি টাচ করে থাকি, তো একটা গরমকালের সময়, তাও আবার কিচেনে একটু বেশি টেম্পারেচারটা একটু বেশি থাকে সাধারণত। তো অত ঠান্ডা কোনো লোহার জিনিস বা কোনো মেটালিক জিনিস অত ঠান্ডা হওয়ার কথা না। কি একটা ঠান্ডা জিনিস আমার হাতে ছিল, আমি হাতটা সরিয়ে নিলাম। তা করতে করতে আমার সেকেন্ড একটা মোবাইলে রিং বেজে উঠেছে। আমার বাড়ি থেকে সেই মুহূর্তে ফোন করেছিল। বাড়ি থেকে ফোন করেছিল, দেখাচ্ছে আমার বাবা ফোন করেছে। আমি যখন রিসিভ করছি তখন অন্য একটা ভাষাতে কথা, যে ভাষাটা আমি বুঝতে পারিনি রাসেল ভাই, ভাষাতে কথা। তো আমি আমার ফোনেতে অটোমেটিক কল রেকর্ড যে অপশনটা ছিল, সেই অপশনটা এখনো আছে আর কি। তো রেকর্ডটা আমি পরবর্তীকালে একজনকে শোনাই, যে এর মিনিংটা কি। তো বলেছে যে এই বাড়ি থেকে এই মুহূর্তে ছেড়ে চলে যা, এই বাড়িতে কারোর উপস্থিতি আমি পছন্দ করছি না, এরকম একটা মহিলা কণ্ঠে ভয়েস আর কি। তো আমি তখনও বুঝতে পারিনি যে কি ব্যাপার। তো সেদিনকে রাত্রেবেলাতে মানে এর আগে আরো কিছু ঘটনা আছে, এই ঘটনাটা তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা সাদা একটা বস্তু রান্নাঘরের জানলার পাশ দিয়ে হুসুস করে সরে গেল। অথচ ওই এরিয়াতে কোনো চোর নেই, কোনো ডাকাত নেই, জীবনে কোনোদিন চুরি হয় না, চুরি করার মতো কিছু থাকেও না রাসেল ভাই আমাদের মেসেতে। ওরকম গন্ডগোল হলো। যাই হোক, তারপরে কিছুক্ষণ পর সবাই ফিরে এলো। তা করতে করতে আমি আমার অভিজ্ঞতার কথা কাউকে জানাইনি, তাহলে হয়তো একটু হাস্যকর পরিবেশের মধ্যে পড়ে যেতে হতো আমাকে আর কি। তো পরে হয়েছে কি, আমি পরের দিন সকালবেলায় ওই যে রেকর্ডিংটা হয়ে গেছিল বললাম, আমি নিজে শুনেছি। শুনে আমারই একজন কন্ট্রাক্টর ছিল আমার আন্ডারে, যিনি জব করতেন, সেই কন্ট্রাক্টরকে আমি শোনাই। সে বললো যে এই বক্তব্য হচ্ছে এই মুহূর্তে বাড়ি থেকে ছেড়ে চলে যায়। ওটা ওদের স্থানীয় ভাষায় কথা আর কি। সেটা তো আমি ঠিক ভাষা তখন জানতাম না, আমাদের ওখানে বেসিক্যালি হিন্দি ভাষা চলতো। তো জানতাম না তখন, আমি মানে বুঝতে পারিনি ঠিক। আর ভাষার মানে গলার ভয়েসটা তখন এমন বিচ্ছিরি আওয়াজ, সেটা মানে লোকাল লোক ছাড়া উদ্ধার করা সম্ভব না, কারণ ওরাই বুঝতে পারবে যে কি ভাষাটা ঠিক অ্যাকচুয়ালি বলতে চাইছেন আর কি। মানে আমাদের পক্ষে সেটা সম্ভব না আর কি বোঝা আর কি। মানে তখন নতুন তো ওখানে, আমি তাই বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে আবার একটা দিন এলো যেখানে আমরা টোটাল 4 জন কলিগ ওখানে থাকতাম। তো তাদের একজনের বিয়ে ঠিক হয়ে গেল, শাদী ঠিক হয়ে গেল। তো সে বাড়ি গেছে শাদী করতে আপনার। তো আমরা আর 3 জন রয়েছি। তো আমার রুমটা শেয়ার করতো সে, আমি তার সাথে রুম শেয়ার করতাম, আমরা দুজনে থাকতাম একটা রুমে। তো আমি একা হয়ে যাই যথারীতি। তো আমি শুয়ে আছি একদিন রাত্রেবেলাতে, অনেক রাত, তখন প্রায় 1:30টার পর, আমি 1:30 পর্যন্ত আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছি। 1:30টার পর ফোন রেখে আমি যখন শুতে যাব, ঠিক তখন একটা কি পড়ে যাওয়ার আওয়াজ উঠলো। তাকিয়ে দেখি আমার খাটের পাশে একটা ছোট টেবিল থাকতো, সেই টেবিলে ল্যাপটপ আর জলের বোতল থাকতো একটা। তো দেখলাম টেবিলটাই উল্টে পড়ে গেছে, বেশ জোরে আওয়াজ, ল্যাপটপ সব পড়ে গেছে, জলের বোতল পড়ে গেছে। আমি কি করে বললো, এখানে তো টেবিলটা তো উল্টে যাওয়ার কথা না। নিয়ে তারপরে আপনার
আমি আবার একটু চিন্তিত হয়ে আবার লাইট জ্বালিয়ে তুলে রাখলাম সবকিছু। সকালবেলা উঠে দেখি আমি আর কিছু আওয়াজ পাইনি। সকালবেলা উঠে দেখি সেই টেবিলটি আবার পড়ে গেছে, পড়ে রয়েছে যেমনকার। আমার ল্যাপটপের স্ক্রিন ব্রেক করে গেছে। আমি বুঝতে পারি না কি হলো, কি আমারই সমস্যা নাকি কি হচ্ছে, কি করে পড়বে। আমার কাছ থেকে টেবিলটা কম করে 1 হাত দূরে। আমাকে জল খেতে গেলে সেটাকে নেমে তারপরে তার কাছে যেতে হবে। আমি অন্ধকারেতে সেই একবারই মানে আওয়াজ পেয়ে নেমেছি, তারপরে আর নামিনি। আমি তুলে রেখেছি, তারপরে নামিনি। কি করে পড়লো? এরকম করে আমার ওই রুমটার মধ্যে উৎপাত শুরু হয়। প্রথম কয়েকদিন বুঝতে পারিনি। তো কি হয়, তারপরের দিন একটু আবার চিন্তিত হয়েই ঘরে ঢুকলাম। বলতে পারছিলাম না কাউকে যে কি পরিস্থিতি আমার। পরের দিন একটু চিন্তিত হয়ে ঘর ঢুকলাম। বেশ রাত পর্যন্ত আমি ছাদেই কাটালাম, বাড়ির ছাদে, টেরেসে। তো ছাদেতে কোনো প্রবলেম আমি কিছু বুঝতে পারিনি। তো আপনার কি বলে, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম রুমটা একটা কেমন, একটা কিরকম মানে অনেক দিনের বন্ধ ঘর থাকলে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ। অথচ আমার রুম খোলা, দরজা খোলা, জানলা খোলা, সবকিছু খোলা আছে। অনেক দিনের বিচ্ছিরি একটা পচা, মানে পচা ঠিক না, ভ্যাপসা গন্ধ, ধুলোর গন্ধ। ঢুকলাম, ঢুকে জল খেতে গেলাম। জলটা দেখলাম নোনতা, বুঝলাম না কেন খাবার জল নোনতা কি করে হয়। আবার আমি বাইরের ফিল্টার থেকে চেঞ্জ করে জল নিলাম, তখন দেখলাম জল আবার ঠিক আছে। কিন্তু ওই রুমে ঢোকার পর আবার জল ঠিক, তখন দেখছি আবার সেই নোনতা। মহা সমস্যায় পড়া গেল। আমি তখন আমাদের রাঁধুনি যে ছিল, সে ছিল অ্যাকচুয়ালি হিন্দু ব্রাহ্মণদের। তাকে আমি বললাম যে দাদা এরকম সমস্যা আছে। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শুয়ে পড়ো, কাল সকালবেলা দেখবো। আমাকে সেরকম বললো। আমি তার কথা মতো চলে গেলাম শুধু। আমার এদিকে সেদিনকে একটু ভয় করতে আরম্ভ করলো। আমি ঘরে ঢুকলে জল নোনতা হয়ে যাচ্ছে, ঘর থেকে বেরোলে জল আবার নর্মাল। এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াটস হ্যাপেন্ড হিয়ার? আমার পুরো মাথা কোনো কাজ করছিল না পুরোপুরি। তো আলটিমেটলি গেলাম আমি ঘরে, গিয়ে শুয়ে পড়লাম, ঘুম আসে না। কিছুক্ষণ পরে দেখলাম ফ্যানটা উল্টো দিকে ঘোরা শুরু করেছে। লাইট জ্বালিয়ে শুয়েছিলাম সেদিনকে আমি, তাই আমি দেখতে পেয়েছিলাম ফ্যানটা একবার স্টপ হয়ে গেল, স্টপ হয়ে গিয়ে উল্টো দিকে ঘোরা শুরু হলো। উল্টো দিকে যখন ঘুরছে তখন দেখছি কি বলবো রাসেল ভাই, ঘর যেন জীবনে কোনোদিন এরকম কাউকে পরিস্থিতিতে পড়তে না হয়। একজন মহিলা, বয়স্কা মহিলা, গলার দড়ি দিয়ে ফ্যান থেকে ঝুলছে ঠিক আমার ওই খাটটার উপরই। আর তার মুখ দিয়ে চুয়ে চুয়ে রক্ত ফোঁটাগুলো এসে পড়ছে আমার বুকের উপর। আমি তো হাউমাউ করে চেঁচি, আমি কি করবো আমি খুঁজে পেলাম না। সোজা গিয়ে অন্ধকারেতে, আমার রুমে লাইট জ্বলছিল, আমি রুম থেকে বেরিয়ে সেই ডাইনিং টেবিলটা আছে, আমি সোজা গিয়ে ডাইনিং টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে হাত ভেঙে আমার যাচ্ছে এই অবস্থা। তো আমি ছুটি নিয়ে বাড়ি চলে আসি। বাড়িতে এসে কোনো প্রবলেম কিছু ফেস করিনি রাসেল ভাই। পরবর্তীকালে ওখানে ফিরে যেতে আমার ভয় করছিল। তারপরে আমি ভাবলাম যে না, ওখানে আর ফিরে যাওয়া সম্ভব না। ওখানে ওই জায়গাতে আর কোনোভাবেই থাকা সম্ভব না। আমি আবার আমাদের ওই যে কোয়ার্টার দিয়েছিল আমাদের, সেই কোয়ার্টারে আবার আমি ফিরে যাই। অ্যাকচুয়ালি আমি ব্রাহ্মণ না, তো আমার সব কিছু জানা নাই ওই সমস্ত পরিস্থিতিতে পড়লে কি করা উচিত বা কি করা উচিত না। কিন্তু আর বাদ বাকি যারা ছিলেন তারা সবাই ব্রাহ্মণ, তো তাদের কাছে কিছু প্রবলেম ফেস করতে হয়নি তাদের, কিন্তু আমাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। তারপরে আমি ফিরে গিয়ে আমি ওখানে আমার আরেক কলিগকে ব্যাপারটা আমি জানাই। সে খুব বিশ্বস্ত, আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্বপূর্ণ ব্যবহারটা। তো তাকে আমি জানাই। তো সে বলে যে ওই বাড়িটি মিস্টার মোসেসের বাড়িতে মিস্টার মোসেসের ওয়াইফ জাস্ট 1 বছর হলো গলায় দড়ি দিয়ে এরকম ভাবে, তিনি একটুখানি মাথার রোগেতে ভুগছিলেন আর কি, একটুখানি হালকা, মানে কি বলবো, ওটা সাইকো পেশেন্ট ছিলেন তিনি। তো একদিন মিস্টার মোসেস বাড়িতে ছিলেন না, তিনি কোনো একটা কারণবশত, আমি সঠিক করে জানিও না কি কারণ, তিনিও বলতে পারেননি, গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন। তারপরে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন বলে তারা যেহেতু খ্রিস্টান ছিলেন, খ্রিস্টানের সব কবরতে না, খ্রিস্টানদের কবরে একটা ব্যাপার থাকে। সব কবরে সুইসাইড করা লাশ নেয় না। যে কবরে সুইসাইড করা লাশ নেয় না, সেই কবরের লাশ আপনার কোনো না কোনো উপায়ে বাইরে বেরিয়ে চলে আসবে কবর দেওয়ার পর। আমি ওই মিস্টার নন্দার কাছ থেকে শুনি, সেটা আমার ফ্রেন্ড। তো কোনো না কোনো ভাবে বাইরে বেরিয়ে চলে আসবে, হয় কুত্তায় বা শিয়ালে, কেউ না কেউ খুঁড়ে বার করে দেবে, বা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো, তাছাড়াও কোনো দ্বিতীয় উপায়ে বা ভৌতিক কোনো পদ্ধতিতে সে বাইরে বেরিয়ে চলে আসবে। এই মিসেস মোসেসেরও লাশ ঠিক একই ঘটনা ঘটেছিল। তার লাশ বারবার বাইরে বেরিয়ে চলে আসতো। 3 বার একই ঘটনা ঘটার পর ওই গোরস্থানের পাদ্রী তিনি বলেন যে এই পাপীর লাশ আছে, এই পাপীর লাশকে এই পবিত্র গোরস্থানেতে কবর দেওয়া যাবে না,
তো একে অন্য কোথাও নিয়ে গিয়ে কবর দেওয়া হোক। তো সেই জন্য মিস্টার মোসেস তার বাড়িতেই তাকে কবর দিয়েছিলেন এবং তিনি নিজেও সেই বাড়িটা ব্যবহার করতে পারতেন না তারপর থেকে, যার জন্য তিনি ভাড়া দিয়েছিলেন। তো যাই হোক, প্রচন্ড ভাবে সেরকম প্রবলেম ফেস করেছি। যাই হোক, আপনাদের কি বলবো রাসেল ভাই, ঈশ্বরের কৃপা, আল্লাহর দোয়া, যাই বলেন না কেন, গডের ব্লেসিং, যাই বলেন না কেন, তাতেই হ্যাঁ আজকে ওই ঝামেলা থেকে মুক্ত হতে পেরেছি। এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ। শুনছিলাম একটা অডিও ক্লিপ এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। ফেসবুকের কিছু SMS পড়তে চাই, মানে কিছু কমেন্ট পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি প্রথমেই যে কমেন্টে লিখেছেন আলভি HQ, ভূত বিনোদন আর বিনোদন। আমাদের জন্মের আরো কত আগে থেকে মানুষ মুনে গিয়েছে, অর্থাৎ মুন বলতে উনি চাঁদ বুঝিয়েছেন, মাঝখানে একটা ইংরেজি শব্দ। আর আপনারা এখনো ভূতে বিশ্বাসী। আসলে আলভি, একটা ব্যাপার হচ্ছে, আপনার নামটা খুব চমৎকার, আমাদের একজন এখানে আছেন আলভি নামে। তারপরে বলি যে আসলে আমরা বহুদিন ধরেই মানুষজন চাঁদে গিয়েছেন, সায়েন্স অনেক কিছু কাজ করেছে, কিন্তু তারপরেও এখনো আমরা বেসিক কিছু জিনিস কিন্তু আমরা মেনে চলি, তাই না? এখনো পর্যন্ত মেনে চলি। এখন আমরা অন্ধকার ভয় পাই। আর আমরা কেউ এখানে বলিনি যে আমরা ভূতে বিশ্বাসী। আমরা মানুষের সাথে যে সমস্ত প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে, যেগুলো আপনার সায়েন্স দিয়ে আপনি কখনো ব্যাখ্যা করতে পারবেন না, সেই ঘটনাগুলো আমরা আপনাদেরকে শোনাচ্ছি এবং সেই ঘটনাগুলো, সেই এক্সপেরিয়েন্স গুলো এখানে সবাই শেয়ার করছেন। মানুষের বিজ্ঞান অনেক দূর এগিয়েছে, সেটা তো সত্যি, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যু রহস্য বের করতে পারেনি। এখনো পর্যন্ত মৃত্যুর পরের যে জীবন, সেই জীবন সম্পর্কে সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। পুরো জিনিসটাই বিশ্বাসের উপর। আর যেখানে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গায় সায়েন্স দিয়ে করতে চাইলে, মানে সায়েন্স দিয়ে সেই বিশ্বাসটাকে প্রমাণ করতে চাইলে আপনি শুধু বিপদেই পড়বেন। তো বিশ্বাসের আছে, এবং আপনি যদি, যেমন ধরুন যে আপনি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলামী আপনি যদি বিশ্বাস করেন কোরআন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে জিন আছে, রাইট? তো এই যে বিশ্বাসের জায়গাগুলো, আপনি যদি মনে করেন যে মানুষ চাঁদে যাক, মঙ্গলে গিয়ে আবিষ্কার করুক নতুন কোন জীব জানোয়ার, তাতে কিছু যায় আসে না, কিন্তু বিশ্বাসের জায়গাটা বিশ্বাসের জায়গাতেই থাকবে। এইটা বুঝতে পারলে আপনিও উপভোগ করবেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও SMS করেছেন যে আমি নাটোর থেকে শুনছি রাসেল ভাই, কলকাতা থেকে ভাইয়া যে স্টোরিটা বলছেন সে কথা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সাদিয়া আফরিন আমাদের লিখেছেন যে ভূত FM আগের মতো ভালো হয় না। আপনি জীবনের বেশিরভাগ জিনিসই দেখবেন যে জিনিসটা অতীতে ঘটেছিল, সেই জিনিসটা বর্তমানে ঘটলে আর অতটা ভালো লাগে না। অতীতের সম্পর্কে আমাদের একটা ফ্যাসিনেশন থাকে, এবং অতীতে আমাদেরকে যদি একটা জিনিস বলা হয়, ম্যাক্সিমাম মানুষের কাছে মনে হয় যে কে মানে যদি বলে যে মানে পুরো মানে সবাই মনে হয় বলবেন যে হ্যাঁ চাই, যে কে ছেলেবেলায় ফিরতে চান, বা কে অতীতে ফিরতে চান, কে মানে আরেকটু পেছনের লাইফে আসতে চান। আমরা মনে সবাই চাইবো, মানে সেই পুরনো সময়ের অনেক খারাপ কিছু পরবর্তীতে আমাদের কাছে বেশ, আমরা মনে করি আমরা বেশি রোমান্টিক হয়ে যাই, মনে হয় যে ওই দিনগুলো কত সুন্দর ছিল। পুরনো দিন সবসময় বেশ রঙিন লাগে, এবং ম্যাক্সিমাম মানুষই আমরা অতীতমুখী, ভবিষ্যৎমুখী মানুষ খুব কম পাওয়া যায়। তো অতীতে যেটা আপনি শুনেছেন সেটার সাথে বর্তমানকে যদি আপনি মেলাতে চান, তাহলে অবশ্যই অতীত সবসময় বেশি নম্বর পাবে। এটা খুব সাধারণ একটা ব্যাপার। রাজীব আমাদের SMS করেছেন, তাই বলে বলছেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, কিন্তু আপনি কম্পেয়ার করে দেখবেন যে ঘটনাগুলো আসলেই যে ঘটনাগুলো হচ্ছে, সেই ঘটনার সাথে আগের ঘটনা, আগের এরকম অনেক 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 এপিসোড আছে। আমি আসলে যেদিন থেকে ভূত FM শুরু করেছি, তার পরের দিন থেকে শুনতে হয়েছে আমাকে যে গত দিনের এপিসোডটা বেশি ভালো ছিল। তো এটা অভ্যাস হয়ে গেছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SK রাব্বি SMS করেছেন, এবং তিনি লাইট অফ করে ভূত FM শুনছেন। আমাদেরকে লিখেছেন এছাড়াও দেখতে পাচ্ছি ফারহান সাদি, অনেকদিন পর তিনি জয়েন করলেন, ওয়েলকাম ব্যাক। এছাড়াও অদ্ভুত রিমন আমাদের লিখেছেন যে আই এম দ্য বিগেস্ট ফ্যান অফ, মানে ভূত FM এর কথা বলছেন তিনি আর কি। দুরন্ত তানজিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আব্দুল্লাহ মাসুম। এছাড়াও সিম্পল বয় আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে তার সাথে একটা সত্য ঘটনা রয়েছে। আপনি কি ইমেল অ্যাড্রেসটা বলবেন? ইমেল অ্যাড্রেসটা আপনি যে পেজে লিখছেন সেই পেজেই পেয়ে যেতে পারেন। তারপরে আপনাদের বলে দিচ্ছি bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। সবচেয়ে ভয়ের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন এখানে, এবং ঘটনার শুরুতে অবশ্যই আপনি উল্লেখ করবেন যে এই ঘটনাটি আপনি
স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই? তাবিব আমাদের SMS করেছেন ইথান চিটাগং থেকে। মিরাজ আমাদের SMS করেছেন রংপুর, কবে আসবেন এটা জানতে চেয়ে। আমি ঠিক এখনো জানি না, ইনশাল্লাহ দেখা হবে। আমাদেরকে এছাড়াও অরিত্রা আমাদের SMS করেছেন, আজকের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে, এবং তিনি উত্তরা ঢাকা থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন হামিম, পলাশ, এবং এছাড়া আমাদের SMS করেছেন আরো অনেকেই। এখানে দেখতে পাচ্ছি যেমন MD আল মামুন দিনাজপুর থেকে SMS করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন বলছেন যে নাও উই আর নড়াইল। আচ্ছা, নড়াইলে আছেন আপনারা, ওকে। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি শিশির কণা খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছে, এবং তিনি বলছেন যে আমার তো ধারণা আগের চেয়ে ভূত FM এর ঘটনাগুলো আরো অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে ভালো ভালো ঘটনা পেতে পেতে মোটামুটি প্রথমে তো একটু একটা মাছ চাচ্ছে একজন রাস্তার পাশে দাঁড়িয়ে, এই ঘটনা শুনে আমাদের ভয় লাগতো। এখন ওই টাইপের ঘটনাগুলো বাদ দিয়ে আরো ভয়ঙ্কর ঘটনা বেশি খুঁজতে হয়, যে এর চাইতে ভালো প্রতিদিন চ্যালেঞ্জ বেড়ে যায়। আমরা চেষ্টা করি, কতটুকু পারি সেটা আপনারা বলবেন, বাট চেষ্টা করে যাই। আমি চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনি আপনার নামটা আমাকে একটু প্লিজ বলতে হবে, এবং তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। একটু কাইন্ডলি বলেন, আপনার নামটা বলেন। এক সেকেন্ড, আরেকবার বলতে হবে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি মিরপুর থেকে এসেছি, আমার দেশের বাড়ি দিনাজপুর। শুনি আপনার ঘটনা। তো এট ফার্স্ট আমি বলতে চাই আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আচ্ছা। তো সেই হিসাবে আমি গাজীপুরে একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে, নাম বলবেন না কিন্তু? হ্যাঁ, নাম বলতেছি না। আমি একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে জব করতাম আর কি। তো সেখানে আমি চাকরি করার সূত্রে আমি সেখানেই থাকতাম আর কি ডায়াগনস্টিকের ভিতরেই একটি ছোট্ট রুমে আর কি আমাকে থাকতে দেওয়া হতো। তো আমি রুমের একটু বর্ণনা দিই। আমার রুমটা এমন জায়গায় ছিল যে সদর হসপিটালের মর্গ, যেখানে আর কি পোস্টমর্টম করা হয়। তো সেই মর্গ থেকে আমার শোয়ার রুমের দূরত্ব 14 থেকে 15 হাত। অর্থাৎ আমার জানালা খুললেই মর্গের জানালা দেখা যায়, এবং মাঝে মাঝে আমি গন্ধ পেতাম। তো যাই হোক, ঘটনা সেদিকে না। একদিন শুক্রবার আমাদের অন্যান্য স্টাফরা ছুটিতে থাকেন, আর আমি সেখানেই থাকতাম। এর জন্য আমি ওখানেই সবসময় থাকি, এবং পাশের ফ্ল্যাটে থাকতো আমার মালিক আর কি, ফ্যামিলি নিয়েই থাকতো। তো যাই হোক, শুক্রবার জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে আমার মালিক আমাকে চাবি দিয়ে বলল যে আমি নামাজে যাচ্ছি, আপনি কিছুক্ষণ পর গেটে তালা মেরে নামাজে চলে আসবেন। আমি বললাম ঠিক আছে। তো আমি নামাজের জন্য রেডি হচ্ছি, এমন সময় আর কি দুজন লোক আসলো এক্সরে করার জন্য। তো বলতেছে আবার একটু ইমার্জেন্সি এক্সরে করা লাগবে। আমি বললাম ভাই একটু বসেন, আমি নামাজ পড়ে আসবো, পরে আর কি এক্সরেটা করব। তো বলতেছে না, আমার খুব ইমার্জেন্সি দরকার আর কি, ডাক্তার সাহেব দেখবেন আর কি। তো যাই হোক, পেশেন্টের আর্জি তো আমাদেরকে নিতেই হয়। আমি এক্সরেটা নিলাম আর কি। তো রীতিমতো আমি পেশেন্টকে এক্সরে রুমে ঢুকালাম, এক্সরে টেবিলে শোয়ালাম, মেশিন অন করলাম, করে আমি তার এক্সরে করার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। এক্সরেটা ছিল পায়ের বেসিক্যালি। তো আমি যখন এক্সরে শুরু করব, তখন পেশেন্টটা বলতেছে আপনি কি করেন? আমি বলতেছি যে আমি পায়ের এক্সরে করতেছি। কয় না, আমার পায়ে তো সমস্যা নাই, আমার মাথায় সমস্যা। তো উনি মাথায় আর কি হাত দিয়ে দেখাই দিল যে আমার এখানে প্রচন্ড পেইন হচ্ছে, আমার এখানে এক্সরে করেন। তখন আমি ভাবলাম হয়তো যে আমার দেখার ভুল হয়েছে, আমি ডক্টরের প্রেসক্রিপশনটা আবার দেখে নিলাম। তো না, দেখলাম যে না, আমি তো ঠিকই দেখছি, সেখানে পায়ের এক্সরে করাই ছিল। আমি যাই হোক রোগীকে যেভাবেই হোক বুঝিয়ে এক প্রকার জোর করেই আমি আর কি পায়ের এক্সরে করলাম। তো এক্সরে করার পর আমি এক্সরে সম্পর্কে একটু ধারণা দিই। এক্সরে মেশিন থেকে রেডিয়েশন কে কাজে লাগিয়ে হিউম্যান বডি থেকে ইমেজ ক্যাপচার করা হয়, তারপরে এটা কম্পিউটারে ডিসপ্লে করতে হয়। তো আমি যখন এক্সরেটা কম্পিউটারে ডিসপ্লে করলাম, তখন আমি তার ইমেজ পাইলাম না আর কি, এক্সরেটা আসলো না, কিচ্ছু আসেনি, কিচ্ছু আসে নাই, শুধু একটা সাদা পেজের মতো চলে আসছে। তো আমি ঘটনাটা বুঝতে পারলাম না। আমি ভাবলাম হয়তো রেডিয়েশন ঠিকভাবে রিলিজ হয় নাই, কারণ রেডিয়েশন ঠিকভাবে রিলিজ না হলে এরকম আসে, ঝামেলা হয়। আচ্ছা, তো আমি আবার রিপিট করতে গেলাম।
আমি আবার রিপিট করার আগে আমি মেশিনটা একবার ভালো করে চেক করে নিলাম যে আসলে কোনো ফল্ট আছে কিনা। একটা ফাঁকা এক্সপোজ নিয়ে দেখলাম না আমার রেডিয়েশন তো ঠিকভাবে রিলিজ হচ্ছে, তারপর ইমেজটা আসলো না কেন। যাই হোক, আমি পেশেন্ট যেহেতু টেবিলে শোয়ানো, আমি আর একটা এক্সরে নিলাম। আর একটা এক্সরে নিয়ে আমি আবার কম্পিউটারে ডিসপ্লে করলাম, কিন্তু আবার ইমেজটা আসলো না। এবং আগের মতোই একদম সেম অবস্থা, সেম আগের মতোই। আমার মাথায় আর কি কাজ করলো না। আমি প্রায় আমার 2 বছরের এক্সপিরিয়েন্স, এটা কেন ঘটতেছে আমি বুঝতেছি না। তো আমি যখন তৃতীয়বার ট্রাই করতে গেলাম, তখন রুগীটা আমাকে মানে বড় বড় চোখ করতেছে এবং অদ্ভুত একটা হাসি দিয়ে বলতেছে, কি আমি বলি নাই যে আমার মাথার সমস্যা, আমার মাথার এক্সরে করেন, আপনি আমার পায়ের এক্সরে করতেছেন। তো যাই হোক, রুগীর সঙ্গে একজন লোক ছিল। আমি বললাম যে ভাই আমার হয়তো মেশিনের প্রবলেম দিচ্ছে, আপনি পাশে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক্সরেটা করেন। তো সেই মুহূর্তে রুগীরা মানে খুব একটা ধমক দিয়ে বলল যে আমার আগে এখানে মাথার এক্সরে করতে হবে, তারপর আমি এই রুম থেকে বাইর হবো, নতুবা আমি বাইর হব না। তো আমি ভাবলাম যে পেশেন্টরা যখন অসুস্থ হয় তখন এরকম একটু পাগলামি টাইপের হয়ে যায় বা অন্য আচরণ করে, তো তাকে বোঝানোর জন্য আর কি আমি একটা এক্সরে করব। আমি বললাম যে ঠিক আছে, আপনি শুয়ে পড়েন, আমি আপনার মাথার এক্সরে করতেছি। তো আমি রীতিমতো মেশিন অন করে মাথার একটা এক্সরে নিলাম, কোনো অ্যানাটমিক্যাল পজিশন ছাড়াই আর কি, জাস্ট রুগীকে বোঝাবো যে আমি আপনার এক্সরেটা নিয়েছি। তো যাই হোক, আমি নিলাম এবং রুগীকে বললাম যে আপনার এক্সরে হয়ে গেছে, আপনি চলে যান। কিন্তু তার সাথে যে লোক ছিল তাকে বললাম যে আসলে আমার এক্সরেটা হয়নি, আমার মেশিনের প্রবলেম, আপনি পাশের ইয়াতে করে নেন, আমি জাস্ট আপনার রুগীকে বোঝানোর জন্য এটা করলাম। তো রীতিমতো রুগী চলে গেল। আমারও জুমার নামাজের সময় চলে আসতেছে, আমি মেশিন শাটডাউন করে আর কি নামাজে চলে যাব। এই অবস্থায় আমি ভাবলাম যে দেখি তো আসলে 3 নম্বর ইমেজটা যে নিলাম সেটা আসছে কিনা। তো আমি কম্পিউটারে যখন ডিসপ্লে করলাম, আমি একটু দেখে অবাকই হলাম যে তার মাথার এক্সরেটা ফুল ক্লিয়ার চলে আসছে। এটা দেখে আমি একটু মানে অবাক হই, এই কারণে যে আমি এট ফার্স্ট যখন আমার মেশিনে পাওয়ার সিলেক্ট করছিলাম তার পায়ের এক্সরে করার জন্য, তো সেই পাওয়ারে যারা এক্সরে করে তারা হয়তো বুঝবেন যে সেই পাওয়ারে মাথার এক্সরেটা সম্ভব না। পায়ের এক্সরে করতে যত পাওয়ারের দরকার হয়, মাথার এক্সরে করতে গেলে তার থেকে 6 থেকে 7 গুণ বেশি পাওয়ারের দরকার হয়। ঠিক আছে, তো তার মাথার এক্সরেটা ক্লিয়ার চলে আসছে। আমি ঘটনাটা বুঝতে পারলাম না, পায়ের এক্সরে নিলাম আসলো না, মাথার এক্সরে ঠিকই চলে আসছে। তো যাই হোক, একটু হলেও ভয় পাইছি। পরে যাই হোক মেশিন শাটডাউন দিয়ে আমি আর কি নামাজের উদ্দেশ্যে রওনা দিব। গেটে তালা দিয়ে আমি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আমি একটা কথা বলে নেই, নিচ থেকে আমি যখন মানে নামাজের উদ্দেশ্যে যাব, তো আমাকে মর্গটা ক্রস করে যাইতে হবে মসজিদে। তো আমি যখন বিল্ডিং থেকে বাইর হলাম, তখন আর কি দোকানপাট সব বন্ধ, জুমার নামাজের দিন সবাই দোকান বন্ধ করে নামাজে চলে গেছে। তো একটা ভ্যান আর কি, ভ্যান শুধু একটা ভ্যান, আর ভ্যানে চাটাই মোড়ানো একটা লাশ আর কি মর্গের সামনে এসে দাঁড়ালো। আমি দেখেই বুঝতে পারছি ওটা লাশ, কারণ ওখানে প্রতিদিন প্রায় লাশ আসতো আর কি, মর্গ যেহেতু ওখানে লাশ আসতো। তো শীতকাল তো আমি একটু রোদ পাইলাম, একটু দাঁড়াইলাম, আর একটু উৎসাহ জাগলো যে আমি লাশটা দেখবো। তো যখন চাটাই বোনানো ছিল, তো যখন মর্গের লোকজন এসে লাশটাকে নামাবে, ঠিক সেই মুহূর্তে তার মুখের যে চাটাইটা সেটা সরে গেছে। তো আমি একটু কাছে গিয়েই দেখলাম, মানে এটা আসলে ফিলিংস কিরকম, আমি আসলে একেবারে অবাক হয়ে গেছি, খুব বেশি শক হয়ে গেছি দেখে যে লোকটার আমি কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে এক্সরে করতে চাইছিলাম, এটা সেই লোকের লাশ। আমি তারপরও আমার খুব ভয় পাচ্ছিলাম, আমি হয়তো ভুল দেখতেছি এই ভেবে আমি আরো কাছে গেলাম। পরে আমি দেখলাম যে না, এটা এই লোকেরই লাশ। তবে এখানে একটু উল্লেখ করা যায়, উনি যেখানে মাথায় হাত দিয়ে আর কি দেখাইছিল যে আমার এখানে পেইন করতেছে, আমার এখানে এক্সরে করেন, ঠিক সেই জায়গাটায় তার আর কি অ্যাক্সিডেন্ট করছে। তো সেই জায়গাটা আর কি মগজ বাইর হয়ে গেছে, তো ঝুলে আছে মগজটা। তো এইটা দেখে আমি ওই কথাটা মনে পড়ে গেছে, তিনি এখানেই এক্সরে করতে বলছিল। তখন আমি পুরা একেবারে আমার হাত পা মানে কাঁপাকাঁপি অবস্থা, আমি নামাজে যাব না কি করবো বুঝে উঠতে পারতেছি না। তখন আমি ভ্যানওয়ালাকে তারপর সাহস করে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে এই লাশটা কোথা থেকে আসলো বা কোথা থেকে এসেছে। এটা গাজীপুর কোনাবাড়ি থেকে এসেছে। ওনার সঙ্গে যে একটা লোক এসেছিল, সেই লোকটার তখন ছিল না। আচ্ছা, সেই লোকটার তখন ছিল না, শুধু ভ্যানওয়ালা ছিল। তো ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে লাশটা কোথা থেকে আসছে আসলে।
বললো যে গাজীপুর কোনাবাড়ি থেকে। গাজীপুর কোনাবাড়ি, এই কথা শুনে আমি আরো অবাক। 15 থেকে 20 মিনিট আগে যার সাথে আমার দেখা হয়েছে সেখান থেকে গাজীপুর কোনাবাড়ি যাইতে হলেও 1 ঘন্টার পথ সেখানে। এবং ভ্যানওয়ালা বলল, ভ্যানওয়ালাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি যে না না এনাকে তো আমার কিছুক্ষণ আগে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। তখন ভ্যানওয়ালা আমাকে অ্যান্সার করছিল যে আপনি কি পাগল হয়ে গেছেন, এনাকে আমি কোনাবাড়ি থেকে ভ্যান চালাইয়ে এখানে নিয়ে আসলাম। তো 15 থেকে 20 মিনিটে কিভাবে সে কোনাবাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করে আবার ওখান থেকে চলে আসলো, এই আসলে ব্যাখ্যাটা আজও আমি পাইনি। তো সেখানে আমি আর থাকি নাই, দ্রুত নামাজ পড়তে যাই। আর আমি নামাজ পড়ে এসে মালিকদের বলি যে আজকে আমি একটু খারাপ লাগতেছে, আমি আমার ফ্রেন্ড গাজীপুর সমস্ত কারখানায় চাকরি করে, আমি ওখানেই চলে যাব। তো লাস্ট আমি যখন ওখানে চলে যাই পরের দিন থেকে আমার প্রচন্ড জ্বর, আর কি প্রচন্ড জ্বর। পরে আমি আর ওখানে তারপরের দিন কাজ করতে পারি না। পরে আমি কুর্মিটোলা হসপিটালে 7 দিন ভর্তি থাকি এই জ্বরে, এত ভয় পাইছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তীতে একটা ইমেল পড়বো আজকে, অনেক অতিথি, তারপরে ইমেলটা পড়তে যাচ্ছি। ইমেলটা আজকে না পড়লে একটু দেরি হয়ে যাবে, কারণ বেশ অনেকদিন আগে ইমেলটা এসছে। প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান। আমি পেশায় একজন ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার ও চিফ ইঞ্জিনিয়ার হিসেবে জাহাজে কাজ করছি। পেশাগত কারণে আমার অনেক বিদেশি বন্ধু আছে। আমি ভূত চীন ছোটবেলা থেকে বিশ্বাস করি। এটা কি আপনি পাঠানো, আপনার পাঠানো? না, আচ্ছা, বিশ্বাস করি। এবং আমার মা পুরো পরিবারের সাথে ঘটনা ঘটে বলে সব সময় চেষ্টা করি এটা সম্পর্কে জানতে। এই কারণে অনেক দেশের সত্যি ঘটনা আমি জানি, আর আমি সব আপনাদের শেয়ার করব। বর্তমানে আমার মেইল যদি গ্রহণযোগ্য হয় তো আপনি পড়ে শোনাবেন। আজ পর্যন্ত আপনাদের কোনো এপিসোড আমি রেডিওতে শুনিনি, আমি ডাউনলোড করে শুনি। বর্তমানে আমি 302টা এপিসোড আমার কাছে আছে। আমি কতটুকু ভালোবাসি ভূত এফএম আশা করি তা আর বলতে হবে না। আমি সেই জন্য আপনার মেইলটা পড়ছি। আপনাকে টেলিফোন করেছিলাম আমি, কিন্তু আপনাকে পাইনি আনফরচুনেটলি। আচ্ছা, যাই হোক, ভূত এফএম এর সবচেয়ে কষ্টের সময় হলো যখন আপনি বলেন যে আজকের সময় শেষ। ঘটনা চলে আসি। আমি প্রথমে আমার সাথে ঘটা কাহিনীগুলো বলি। আমি তখন 4th ইঞ্জিনিয়ার, জাহাজের মেইন এসির কাজ শেষ হয়। পরিদর্শন করার জন্য আমি যাই। 10 মিনিট পর এসি বিকট শব্দে ভেঙে যায়। আমার অবস্থা খুব খারাপ। তখন আমরা এমারত এর সার্জিয়া বন্দরে, মানে এমিরেটস এর কথা বলছেন বোধ হয়। আচ্ছা, বেহুশ অবস্থায় আমাকে আজমান আল কুয়েত হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অনেকগুলি সহকারী ডাক্তারের মধ্যে একজন ছিল রুনাই নামক একজন খুবই সুন্দর একজন ভারতের একটি মেয়ে, বয়স 22 থেকে 24-এর বেশি হবে না। তাকে এমন কেউ নেই যে পছন্দ করত না, কারণ সে খুব মিশুক ছিল, হাসি খুশি ছিল, এবং যে কোনো বিষয় নিয়ে সে বাজি ধরত। এবং দেখা গেল যে বলল যে আমি এই রোগীকে একটা থাপ্পড় দিতে পারি, তো কত দিবা? অথবা ড্রেসিং করার পর বলল যে এই রক্ত যদি আমি খেতে পারি, বা সিএমও সাহেবকে যদি আমি একটা চিঠি দিতে পারি, লাশ ঘরে যদি সারা রাত লাইট ছাড়া একা থাকতে পারি, বা লাশের সাথে ছবি তুলতে পারি, এই সব কাজ কেউ পারুক না পারুক, রুনাই কিন্তু বাজি ধরত এবং সেগুলো করতে পারত। একদিন আমি হাসপাতালে থাকার সময় একজন ডাক্তার খুব বকাঝকা করে, কেননা সে নাকি লাশ ঘরে গিয়ে একজন মহিলা লাশের হাত থেকে মাংস কেটে তার পকেটে রেখেছে। এটা নিয়ে অনেক ঝামেলা হলেও ক্ষমা করে দেয়া হয়। এর ঠিক 3 দিন পর ঘটনা। এবং ডিউটি ডাক্তার ছিল আমাদের ওয়ার্ডে। ডিউটি ডাক্তার ছিল আমাদের ওয়ার্ডে, এবং এক ওয়ার্ডে এবং 6 জন করে রোগী থাকতো। বাসবার কাশি হচ্ছে, এই জন্য ঝামেলা হচ্ছে। যাই হোক, এক ওয়ার্ডে এবং 6 জন করে রোগী থাকতো। মিশরের একজন লোক বিল্ডিং এ কাজ করার সময় পড়ে যায় এবং তার 2টি পা ভেঙে যায়। তো এই কারণে সে বাথরুমে যেতে পারত না। সেদিন সন্ধ্যাবেলায় রুনাই তাকে বাথরুমে নিয়ে যায় এবং দুজনের একজনও ফেরত আসছে না দেখে 15 মিনিট পর মিশরের লোকটা হেল্প হেল্প বলে চিৎকার করে। আমরা কজন গিয়ে দেখি যে দরজার ভেতর যে বন্ধ এবং যেটা হওয়ার কথা না। আমরা দুর্ঘটনায় বাম হাতের একটা আঙুল আর মাথার পেছনে ভাঙে। তো আমার দুর্ঘটনার
বাম হাতের একটা আঙুল আর মাথার পেছনে ভাঙে। তো আমি একটা বালিশের ওপর দাঁড়িয়ে দেখি এবং যা দেখি সেটা আমি দেখে আমি পড়ে যাই। আমি একদম শক খাই, দেখি যে এটা কি দেখলাম। এর মিনিট খানেক পরে শক খাই। ততক্ষণে আশেপাশে অনেক লোক জড়ো। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না লেখাটা, মনে হয় কিছু একটা জায়গায় মিস করে ফেলেছি। আচ্ছা, তিনি যেটা বলছেন যে আমার দুর্ঘটনায় বাম হাতের আঙুল মাথার পিছনের কিছুটা অংশ ভেঙে যায়। তো আমি একটা বালতির ওপর দাঁড়িয়ে ভেতরে দেখি এবং যা দেখি তা দেখে আমি পড়ে যাই এবং আমি একদম শকড যে কি দেখলাম। এর মিনিট খানেক পরে হেল্প হেল্প বলে চিৎকার শুরু করি এবং মিশরের একটা লোক চিৎকার করেই যাচ্ছে। ততক্ষণে আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গেছে। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা আসে 6 জন এবং তারা দরজা ভেঙে 50 জনের মতো মানুষ সবাই যা দেখে আমিও দেখি। রুনাই ওই মিশরের লোকটাকে এক হাত দিয়ে শূন্যের ওপর ধরে রেখেছে এবং আর এক হাত দিয়ে খামচে খামচে তার গায়ের মাংস খাচ্ছে আর আমাদেরকে হুঙ্কার দিচ্ছে। এরপর আর কোনো উপায় না দেখে একজন নিরাপত্তা কর্মী সরাসরি তাকে 5টা গুলি করে এবং এরপর সেই মেয়ে রুনাই মেঝেতে পড়ে যায় এবং এর সাথে সাথে মারা যায় এবং তার শরীর থেকে যে রক্ত বের হয় তা থেকে বিশ্রী ধরনের একটা দুর্গন্ধ আসছিল এবং এরপরে ওয়ার্ডে আমরা কেউ থাকতে পারিনি। ভয়ে যদিও কোনো রকমের সমস্যা হয়নি, আমি অন্য হাসপাতালে ভর্তি হই, কেননা আরব দেশে এসব ঘটনার পর কোনো মিলাদ পড়ানো বা ঘর বন্ধ করার কোনো তাবিজ ব্যবহার করে না। এই ঘটনা 2001 সালের 21 অগাস্ট 21/8/2001 সালে ঘটে। আজমান আল কুয়েত হাসপাতালে। আমার নাম তো জানেনি। আমার ওয়ার্ড নাম্বার ছিল হচ্ছে বি এবং সিট নাম্বার ছিল হচ্ছে 8। আমার বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে দিয়েছেন তিনি। তারপরে বিশ্বাস করবেন কিনা জানি না, তো হাসপাতালে যোগাযোগ করে দেখতে পারেন। তার মানে যে ব্যাপারটা আমার তো পড়তে গিয়ে একটু ঝামেলা হয়েছে এবং ব্যাপারটা এরকম যে একটা মেয়ে সেই হাসপাতালে ছিল, যে মেয়েটা হঠাৎ করে একদিন একটা পেশেন্ট আসে, যে পেশেন্টটাকে হেল্প করতে নিয়ে গিয়ে কিছুক্ষণ পরে সেই পেশেন্টটার বিপদের কারণ হয়ে যায় এবং সেই পেশেন্টটার গা থেকে রক্ত ছিঁড়েছে, মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এবং একটা পর্যায়ে তাকে গুলি করে মারা হয় এবং তার রক্ত থেকে ভীষণ রকমের দুর্গন্ধ আসতে থাকে এবং তিনি নাম বলে দিয়েছেন হাসপাতালের নামটা হচ্ছে আজমান আল কুয়েতি আর কি, আজমান আল কুয়েতি এবং তার ওয়ার্ড নাম্বার ছিল বি, সিট নাম্বার 8 বা 4 দুটোর একটা হতে পারে। বাংলায় লেখা কিন্তু মাঝে মাঝে ইংলিশেও লেখা আছে এবং তিনি তার নাম বলেছেন মোহাম্মদ আরিফুর রহমান এবং তিনি ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার। এই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, উত্তরা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। আমার ঘটনাটা হচ্ছে 2007 সালের, তখন আমি ক্লাস 10-এ পড়ি। ঘটনাটা হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে। ছোট বোন বলতে আমার ইমিডিয়েট বড়, ছোট আপু বলে ডাকি। তো আমার বাবা মারা যায় 1998 সালে। তো তারপর থেকে আমার আম্মু আর বড় ভাই আমাকে খুব কষ্ট করে আমাদের মানুষ করছে। তো বড় ভাইয়া মেরিনে যোগ দেওয়া হচ্ছে 2003 সালে। আচ্ছা, উনিও মেরিন ইঞ্জিনিয়ার। তো 2003 সালে উনি জয়েন করে। তারপরে 2007 সালে হঠাৎ করেই উনি তখন 3rd অফিসার কিংবা 2nd অফিসার ছিল। তো হঠাৎ করেই চিরং পোর্টে ওনাদের শিপ আসে। তো সারপ্রাইজ দিবে বলে হঠাৎ করে বাসায় চলে আসে একদিন। তো ভাইয়া এমনিতেই বাবার মতো কাজ করছে, এতদিন আমাদের লালন পালন করছে। তো সেটা তো একটা ব্যাপার। আর বড় ভাইয়া আসছে অনেকদিন পরে, সেটা দেখে একদম মহা খুশি সবাই। তো পরের দিন এই খুশিতে আমি আর স্কুলেই যাইনি। তো আমার আপুর হচ্ছে ওই গ্রামে হয় কি, এসএসসি পরীক্ষা দেওয়ার, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আপনার একটা কোচিং করায়। তো ওর কোচিংটা করাই লাগবে, ও স্কুলে গেছে। তো ওর কোচিং চলে আপনার দুপুর 2টা পর্যন্ত। জি। তো দুপুর 2টার সময় আমরা খেতে বসছিলাম। সেদিন আমরা 3 ভাই বসছি। আর আমাদের বাড়িটার একটু ডিসক্রিপশন দিয়ে নিই। আমাদের ঘরটা হচ্ছে আপনার একদম ছোট একটা ঘর ছিল। তো আমরা খেতে বসতাম হচ্ছে ফ্লোরেই।
আর গ্রামে হয় কি আপনার দুইটা দরজা থাকে, সামনে একটা দরজা থাকে, পিছনে একটা দরজা থাকে। জি। আর গ্রামে অধিকাংশ বাড়িতেই ধরেন টিউবওয়েলটা একটু দূরে থাকে, পুকুরের ঘাটটা একটু দূরে থাকে। তো আবার 2টা বেজে গেছে অলরেডি, তখন আম্মু বলে যে তোরা খেয়ে ফেল, খেতে বস তোরা। আমরা ফ্লোরে বসলাম খেতে। তো বড় ভাই হঠাৎ করে বললো যে আমি অনেকদিন পরে গ্রামে আসছি, ছোট ফুটাও আসুক, ও স্কুলে তো 2টা বেজে গেছে, স্কুল থেকে ও চলে আসুক, এখন তো আসার সময় হয়ে গেছে, ও আসুক একসাথে খাবো। তো আমরা বসে বসে গল্প করতেছি, হঠাৎ করে দেখলাম আমার বোন আসছে। তো আমরা বসছি পিছনের রুমে, তো সামনের রুমে ওই টেবিলটা ফুল দেখা যায়। দেখলাম যে হঠাৎ করে আমার বোনা এসে হাসলো, হেসে দিয়ে ব্যাগটা রাখলো ওই টেবিলের উপরে, এসে তারপরে আমাদের খেতে বসতে দেখে ওর জন্য ওয়েট করতেছি, এটা দেখে ও দ্রুত পিছনে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, যে তাড়াতাড়ি ভাইয়ারা বসে আছে, একটু তাড়াতাড়ি আসি। তো চলে গেল, আমরা বসে আছি অনেকক্ষণ, দেখলাম যে 10-15 মিনিট হয়ে গেল, ও আসতেছে না। তা আম্মু বললো যে কিরে তোরা খাওয়া শুরু কর। আমরা বললাম যে কেন, বৃষ্টি তো আসছে, ওর নাম বৃষ্টি আর কি, বৃষ্টি তো আসছে, তো ও আসুক, তারপরে খেয়ে তো ফ্রেশ হইতে গেছে। আমি বললো কই, ও তো আসে নাই, ও তো এখনো আসে নাই, আমি তো দেখিনি ওরে। তা ভাবলাম বোধহয় আমরা 3 ভাই হেসে দিছি যে আম্মু বোধহয় ভুলে দেখে নাই ওরে, কোনোভাবে হয়তো ভাতটা নিয়ে একটু ভিজে ছিল, দেখে নাই। তো আমার বড় ভাই বললো যে দেখতো ও এতক্ষণ লেট করতেছে কেন, টিউবওয়েলে এতক্ষণ লাগার কথা না, একটু দেখে আয়। তো টিউবওয়েলে যাই দেখি ও নাই। পুকুর ঘাটে গেলাম, যে বোধহয় পুকুর ঘাটে গেছে, পুকুর ঘাটে গিয়েও দেখেও নাই। একটু অবাক হইলাম যে কি ব্যাপার, ও তো এদিকে আসলো, আবার অন্য কোনো বাসায় গেল নাকি। তো আমি ফিরে আসলাম, যে ও তো ব্যাগটা রাখছে, ব্যাগটা দেখি যে ব্যাগটাও নাই। আম্মু বললো যে তোরা দুষ্টুমি করতেছো, তো এখন পর্যন্ত আসে নাই। তো বড় ভাই বললো না, এটা তো দুষ্টুমি করার বিষয় না, 3 ভাই একসাথে এই জিনিসটা দেখলাম, ব্যাগও নাই, এখন হঠাৎ করে কি হইলো, যা তো একটু স্কুলে দেখে আয় ওরে। তা আমি সাইকেল চালায়া ওই দিন এর সাথে সাথে আমার 5 মিনিট লাগছে স্কুলে যাইতে, যাই দেখি ও মাত্র, ওদের আজকে স্কুলে একটু লেট করে ছুটি দিছে ক্লাসটা, ও মাত্র দোতলা থেকে নামতেছে। তো আমি ওর আর কিছু জিজ্ঞেস করিনি, ওরে নিয়ে আসলাম, আসার পরে বাসায় একটু এটা নিয়ে হইলো। তো সেদিন সন্ধ্যাবেলায় খুব বৃষ্টি শুরু হয়েছে। আমরা আমাদের নিয়মিত অভ্যাস হচ্ছে ওই সন্ধ্যার সময় একটু চা খাই আর কি, সবাই মিলে একটু। তো অন্ধকার মধ্যে বসে বসে গ্রামে হারিকেনের আলোতে বসে বসে চা খাচ্ছি, খুব বৃষ্টি বাইরে। হঠাৎ করে সেই পিছনের রুমেই হঠাৎ করে দেখলাম যে একটা সাউন্ড হয়ে দরজাটা খুলে কে যেন ভিতরে ঢুকলো, এরকম একটা ব্যাপার, কেউ একজন ভিতরে ঢুকছে। তো আমরা আবসা আলোতে, সামনের রুমে কোনো আলো ছিল না, মনে হচ্ছে কেউ ঢুকছে, একটা ছায়া। তো ভাইয়া বললো যে দেখ কে আসছে, সবাই মিলে একটু খুঁজতে গেলাম কে আসলো এই সন্ধ্যার সময়, চোর টোর না আসলো নাকি। দেখতে গেলাম না, কেউ নাই ওই রুমে, কেউ নাই। খাটের নিচে দেখলাম, খাটের নিচে আসছে কি কেউ না, পুরো ঘর তন্ন করে দেখলাম কেউই নেই। তো আম্মু একটু অবাক হয়ে আমাদের দিক তাকায় আছে, তখন সে কিছুই বলে নাই। আম্মু বলতেছে তোর কি খুঁজতেছিস। তো আম্মুকে ভাই একটু সিদ্ধি বললো কি ব্যাপার, আপনি এখনো দেখেন নাই, কেউ একজন ঢুকছে বাসায়। আম্মু বলে না আমি তো দেখিনি। দেখার তো কথা, আমারও তো দেখার কথা, কিন্তু আমরা 4 ভাই বোনে দেখছি, দুপুরবেলা 3 ভাই বোন, বিকালবেলা 4 ভাই বোনে দেখছি, কোনো হইলো না। তো তারপরের দিন ভাইয়া হুজুর ডেকে এনে একটা মিলাদ আর কোরআন শরীফ পড়াই দিছে, এরপর থেকে আর তেমন হয়নি। আর বাড়িটা হচ্ছে কি, আমরা ভিতরের বাড়ি থেকে, আমাদের বাড়িটা প্রায়, গ্রামের বাড়িটা প্রায় 1 কিলোমিটার বড়, এত বড় একটা বাড়িতে আমরা ভিতর থেকে আমরা সামনে আসি, সামনেটা প্রচুর গাছপালা ছিল, প্রায় অন্ধকার হয়ে থাকতো ওটা দিনের বেলাতেই, ওই গাছগুলা কেটে আমাদের ঘরটা বানানো হয়েছে। ওকে, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছির সাথে, এবং এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের সাথে নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা এসেছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি এবিএম এহসানুল হক ঈশান, আমি এসেছি যশোর থেকে। আচ্ছা, শুনি আপনার ঘটনা। ঘটনাটা ঘটে আমার ফুপির বাসায়। আমার ফুপি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় গিয়েছিলেন। তো সেই সময় আমি আর আমার ফুপাতো ভাই শাওন ভাই ফুপিদের বাসায় স্টে করছিলাম। তো প্রথম যেদিন আমরা থাকি, আমি থাকার জন্য যাই, সেখানে আমি ঘুমাইতে যাই যখন, তখন একটা স্বপ্ন দেখি। অলমোস্ট রাত 3টার দিকে আমি ঘুম থেকে হঠাৎ জেগে যাই স্বপ্নটা দেখে। স্বপ্নটা বেশ ভয়ঙ্কর ছিল।
আমি ঘুম থেকে জেগে উঠেই ভাইয়াকে বলি যে আমি এমন একটা স্বপ্ন দেখছি। আমি ওখানে দেখি আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর একটা ফ্লোরে আছি। ওইখান থেকে হঠাৎ করে আমি নিচে একটা ইলেকট্রিক পোলের উপরে পড়ে যাই এবং কারেন্টের শক করে আমার ফুল বডিটা ঝলসে যায়। তো এইটা বলার পরে আমার শাওন ভাই বললেন যে তুই সিরিয়াসলি এই স্বপ্নটা দেখছিস? তো আমি বললাম হ্যাঁ ভাই। তো তখন শাওন ভাই বলেন যে উনি এর আগে এই স্বপ্নটা বেশ কয়েকবার দেখেছেন। তো এটা আমরা ইনসিডেন্ট হিসেবে নিই, প্রথম দিন কিছু ভাবি না। তো সেকেন্ড দিন আমরা একই স্বপ্ন দেখি। এইভাবে দেখার পরে থার্ড যেদিন দেখি সেই দিন আমি আরো একটু দেখি, একই সাথেই দেখছিলাম। থার্ড দিন দেখি যে আমি ওইভাবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে পড়ে যাচ্ছি, কিন্তু এখানে আমাকে সবাই বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমি যেন নিজের ইচ্ছায় ইলেকট্রিক পোলগুলা টেনে ধরছি, ইলেকট্রিকের তারগুলা। তো এটা দেখার পরে ভাইয়াকে আমি বলি যে আমার এমন ভয় লাগছে। তখন ভাইয়া আমাকে বলেন যে তাদের বাসায় বেশ কিছু অসাধারণ ঘটনা ঘটে, যেমন ড্রয়িং রুমে হঠাৎ করে টিভি চলার আওয়াজ হয়, বা ফ্যানের স্পিড হঠাৎ করে ফুল হয়ে যায় বা কমে যায়। এরকম বলার পরে আমি ব্যাপারটা নিয়ে ভাবি, কিন্তু কেন এমন হচ্ছিল এটা বুঝতে পারি না। তো আমি যখন ওখানে ছিলাম তারপর আরো একদিন এই স্বপ্নটা দেখি। এরপরে একদিন যে ঘটনাটা ঘটে এটাই আমরা বেশি ভয় পেয়ে যাই, যে আমরা যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে একটা গোঙানোর আওয়াজ পাচ্ছিলাম। একটা মধ্যবয়স্ক পুরুষ গোঙাচ্ছিল। তো এটা শুনে আমি ভাইয়াকে বলি যে এমন আওয়াজ কোথা থেকে আসছে। তখন উনি বলেন যে এই আওয়াজটা শুধুমাত্র ভাইয়ার রুমে শোনা যায়, অন্য কোনো রুম থেকে শোনা যায় না। তো এইটা বলার পরে আমি এটা টেস্ট করার জন্য যাই পাশের রুমে। তো দেখি সিরিয়াসলি কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ভাইয়ের রুমেই পাওয়া যাচ্ছে আওয়াজটা। তো এইটাই আমরা বেশ ভয় পেয়ে যাই এবং ওই দিন রাতে ঘুমাতে পারি না। তো আমরা প্ল্যান করি এটা কেন এই বাসায় কোনো অসাধারণ ঘটনা ঘটে কিনা সেটা জানার একটা প্ল্যান করি। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি যে দারোয়ানরাও ফুপিরা ভাড়া আসার বেশ কিছু মাস আগেই আসছে, তো তারা কোনো ঘটনা জানে না এখনো পর্যন্ত ঘটছে কিনা। তো আমরা ওয়েট করি, কোনো আমরা রেজাল্ট পাচ্ছিলাম না কেন এমন হচ্ছে। তো একটা পর্যায়ে আমরা একদিন দেখি গেটের কাছে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তো উনি আমাদের পরিচয় দেন। এই ফ্ল্যাটটা যখন হচ্ছিল তখন উনি এখানকার দারোয়ান হিসেবে কাজ করছিলেন এবং ফ্ল্যাটটা হয়ে যাওয়ার পরেও দারোয়ান হিসেবে বেশ কিছু বছর কাজ করছেন। তো আমরা তাকে এই ঘটনাটা খুলে বলি যে যা যা ঘটছে আমাদের সাথে। তো উনি তখন এমন ভাবে অ্যান্সারটা দেন যে উনি এই কথাটা এর আগেও শুনছেন, এমন ভাবে বলেন যে এখনো এমন হয়, আমি তো ভাবছি ফেরা কেটে গেছে। তো আমরা জিজ্ঞাসা করি যে আপনি কিছু জানেন কিনা। তখন উনি যেটা শেয়ার করেন ওটা ছিল বেশ হৃদয় বিদারক আর কি। যে মিস্ত্রিরা কাজ করত তারা এখান থেকে ঠিক মতো মজুরি পেত না, এই জন্য বেশ কয়েকবার মালিকের সাথে সমস্যা হয়েছে। তো এক পর্যায়ে ঈদের সময় সব মিস্ত্রিরা দেশে যাবে ঈদ করতে, তো মালিক তাদের টাকা দেয় না। সেই সময় ওনাদের যে হেড মিস্ত্রি ছিল উনি নিজেই দায়িত্ব নিয়ে নিজের কিছু জমানো টাকা থেকে বাকি মিস্ত্রিদের টাকা দিয়ে দেয় এবং নিজে গ্রামে যায় না ঈদ করতে আর কি। উনি নিজেই খুব কষ্ট পাচ্ছিলেন যে উনি হেড মিস্ত্রি সব মিস্ত্রিদের নিয়ে আসছেন, এখন ওনার জন্য অন্যরা কষ্ট পাচ্ছে, এই জন্য নিজেই স্যাক্রিফাইস করেন। তো সবাই যায় ঈদ করতে। হঠাৎ করে একটা খবর আসে যে হেড মিস্ত্রি মারা গেছে। তো এসে দেখে ইলেকট্রিক পোলের সাথে ইলেকট্রিক একটা কাট আউটের সাথে নিজের বডিটা রয়েছে হেড মিস্ত্রি। তো তিনি তখন সবাই ভাবে হয়তো সাধারণভাবে মারা যেতে পারে বা তিনি সুইসাইডও করতে পারেন। তো এইটা দেখার পর থেকেই ওই হেড মিস্ত্রি মারা যাওয়ার পর থেকেই ওই বাসায় বিভিন্ন রকম অসাধারণ ঘটনা ঘটে। মিস্ত্রিরা কাজ করতে পারে না, কয়েক মিস্ত্রি পালিয়ে যায়। এরপরে মালিকের যখন বাসা কমপ্লিট হয়ে যায় মালিকের বাসায় বেশ কিছু অসাধারণ ঘটনা ঘটে। এর কিছুদিনের ভিতরে মালিকের ছেলে আর কি স্বপ্নে ভয় পেত, ব্যথা পেত, এমন ঘটনা ঘটছে যেটা বলে। তারপরে আর কি মালিকের ছেলেটা ঠিক একইভাবে ওই হেডমিস্ত্রির মতোই কারেন্টের কাট আউটে হাত দিয়ে সুইসাইড করে। তো এইটা জানার পরে আমরা একটু ভীত হয়ে পড়ি
আর কি ওই চাচার কাছ থেকে আমরা যেটা জানতে পারি, আর উনি যে মেসেজটা আমাদের দেওয়ার চেষ্টা করছিলেন ওইটা অনেকটা এইটা বলতে যাচ্ছিলেন যে ওই যে আত্মার কারণেই হোক বা যে কারণেই হোক ওই ফ্লোরটাতে যারা থাকে তারা নিজের উপর থেকে একসময় কন্ট্রোলটা হারিয়ে ফেলে। তো এটা শুনে আমরা খুব ভয় পেয়ে যাই, কারণ মালিকের ছেলের যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোর প্রায় প্রথম দিকের ঘটনা প্রায় সবগুলো আমাদের সাথে ঘটছে। তো আমরা ভাবতে থাকি হয়তো আমাদের সাথেও এরকম কিছু হবে যে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলবো। তো আমরা তখনই ওই বাসা থেকে চলে আসি, ফুপির আসা পর্যন্ত আমাদের বাসায় থাকি। পরে ফুপির আসলে বলে আমরা ফুপি ওই বাসা চেঞ্জ করে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা হাতে একেবারেই সময় কম, আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আমি মৃন্ময়, মিরপুর 1 ঢাকা থেকে। রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে গত বছর মালয়েশিয়াতে। আমি সেগি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পড়ালেখা করতে যাই। যেহেতু ওখানে আমি নতুন এবং আমার পরিচিত কেউ ছিল না, তাই ভার্সিটির কয়েকটা বড় ভাইয়ের সাথে একটা অ্যাপার্টমেন্টে উঠে যাই। সো বলে রাখা ভালো রাসেল ভাই, আমাকে আমার বড় ভাইরা বলেছিল আগে যে বাসাটা একটু হন্টেড। সো এখানে কখনো একা থাকতে মানা করে, কারণ প্রায় সময় তাদের পার্ট টাইম জব আছে, তারা বাইরে কাজ করতে যায়। সো একটা রাতের ঘটনা, সেদিন আমার ভাইয়ের একটা পার্টিতে বাইরে চলে যায়। দেন আমি বাসায় একাই থাকি। মা বাবার জন্য মন খারাপ ছিল, অনেকদিন দেখা হয় না। মাকে ইমোতে ভিডিও কল করি যে কেমন আছে করার জন্য। আর বলে রাখা বলে, এর আগে আমি রান্নাঘরে, আমার রুমটা ছিল মিডল রুম, আর আমার বাসায় ঢুকতেই দরজা দিয়ে ডানে আমাদের রান্নাঘরটা, ওখান থেকে একটা রুম ফাঁকে আমার রুমটা, ওখানে রান্না করে চামচ টামচ ভাতটা ওগুলো সবকিছু রেখে দিয়ে আমি আমার সাথে ভিডিও কল করছিলাম। হঠাৎ করে দেখা যায় যে একটা সময় একটা স্টিলের চামচ যদি একটা মাটিতে পড়ে, এই টাইপের একটা আওয়াজ হচ্ছে আমার রুমের সামনে। আমি আটকে উঠি এবং কলটা রেখে দিয়ে দেখি যে আমার যে চামচটা আমি রান্নাঘরে রেখেছিলাম ওটা আমার রুমের সামনে পড়ে আছে। ঘটনাটা আমি ভয় না পেয়ে চমকে উঠি, বরং যে এটা কিভাবে এখানে আসলো। তখন সামহাও নিজেকে রিল্যাক্স করার জন্য গান শুনে এক পর্যায়ে ঘুমিয়ে যাই আমি আমার রুমে। তারপর রাত 1:30টার দিকে আমার ঘুম ভাঙে। আমার বড় ভাইরা ফিরে আসে কর্মক্ষেত্র থেকে, ফিরে এসে আমাকে জাগিয়ে তোলে। দেন আমাকে বলে যে মৃন্ময় ওঠ, ফ্রেশ হয়ে না একসাথে খাওয়া দাওয়া করি। সো আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই, একটু গেঞ্জিটা খুলি, হাত মুখ ধোয়ার সময় দেখি আমার গলায় 3টা আঁচড়ের দাগ, আর কাঁধে কেউ যদি কোনো একটা ভারী জিনিস দিয়ে বাড়ি দেয় যেরকম করে রক্ত পড়ে, ঠিক ওরকম করে ফেটে রক্ত পড়তেছে। ঘটনাটা দেখে এবার আমি সত্যিই খুব ভয় পেয়ে যাই রাসেল ভাই। ভাইদের বলি, দেখাই যে এরকম অবস্থা, ভাইরা খুব ভীত হয়ে যায়। তারপর ভাইয়েরা বলে যে আমি তোমাদের আগে বলছিলাম যে এ বাসে একটু হন্টিডি আছে, একা থাকবে না। সো আমি তখন খুবই ভীত হয়ে যাই এবং আমাকে একটা তাবিজ দেওয়া হয়। তাবিজ নেওয়ার পরে কি আপনার এই সমস্যা ছিল? না, তাবিজ নেওয়ার পরে রাসেল ভাই আমার এই সমস্যাটা ছিল না কিছুদিন, বাট সামহাও আমি তাবিজটা হারাই ফেলি এবং ওই বাসা থেকে শিফট হয়ে নতুন বাসায় যাই। নতুন বাসাতে কয়েক মাস ভালোই ছিল, কিন্তু মাঝখানে একটা ঝামেলা হয়ে যায়। কিরকম ঝামেলা? প্রায় মনে হতো যে আমরা একটা ফ্ল্যাটে 4 জন ফ্রেন্ড থাকতাম। আমাদের রুমের মাঝখানে কোনো একটা কেউ একজন হেঁটে যাচ্ছে, আর কেউ একজন গভীর রাতে শীষ দিচ্ছে, শীষ দিয়ে গান গাচ্ছে, অথবা এক রুম থেকে আর এক রুমে দরজা, বোঝা যাচ্ছে আমি একা আমার রুমে আছি, বাট আমার রুম থেকে কেউ একজন দরজা খুলে অন্য রুমে চলে যাচ্ছে। মাঝে মাঝে ওয়াশরুমে কেউ একজন শাওয়ার নিচ্ছে, পানির শব্দ পাওয়া যেত। একদিনকার ঘটনা আছে যেটা আমি খুবই ভয় পাই। সেটা আমি বিছানায় বসে ল্যাপটপে ফেসবুকিং করছিলাম। এমন সময় আমি একটা মেয়ের সাথে জানি না কেমন করে গল্প বলতে থাকি। হঠাৎ করে একটা টাইমে আমার মনে পড়ে যে আমি কার সাথে গল্প বলতেছি, কারণ আমরা সবাই ব্যাচেলর ছিলাম আর সব ছেলেরা ছিলাম, এখানে কোনো মেয়ে ছিল না। ঘটনাটা করে আমি খুবই ভীত হয়ে যাই এবং খুবই আমার জ্বর আসে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা SMS কিছু পড়বো এবং কিছু ফেসবুকের কমেন্টও পড়বো, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive with Grameenphone.
ইয়েস, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি ফিরোজ আমাদের ওয়াবদা খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তার কাছে সবগুলো স্টোরি অনেক ভালো লেগেছে। আমাদেরকে পিঞ্জিরা খুলনা থেকে SMS করেছেন, একা শুনছেন FM। আমাদেরকে বিশ্বজিৎ লিখেছেন উজিরপুর বরিশাল থেকে। এছাড়াও SA আশরাফুল, আমরা গত সপ্তাহে কিন্তু বরিশাল থেকে করে এসেছি শো। এবং SA আশরাফুল আমাদের বলছে যে ভাইয়া ভয় করছে। রূপম মোহাম্মদপুর থেকে লিখেছেন যে রাসেল ভাই আজকের স্টোরিগুলো অনেক স্পেশাল হচ্ছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আফরিন টঙ্গী থেকে SMS করছেন, আজকের স্টোরিগুলো ভালো হচ্ছে তিনি জানিয়েছেন। মাহাদি আমাদের SMS করেছেন আমাদেরকে ফারহিন। এছাড়াও তানভীর বরিশাল থেকে SMS করেছেন। সৈকত আমাদের SMS করেছেন জিসান বরিশাল থেকে। এছাড়াও SMS করেছেন শিমুল ঢাকা থেকে। এবং আমাদেরকে তিনি বলছেন আজকে একটা ঐতিহাসিক দিন। হ্যাঁ, আমরা শুরু থেকেই সেটা বলে আসছি আমাদেরকে। এছাড়া YA ইমন ময়মনসিং থেকে SMS করেছেন। আমাদেরকে আনলাকি মিজান SMS করেছেন অনলাইন, আচ্ছা বুঝিনি, আপনার লালমনিরহাট থেকে আপনি SMS করেছেন এবং তিনি প্রোগ্রামটা শুনছেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SK আলিফ SMS করেছেন জিহাদ টাঙ্গাইল থেকে। শওকত আমাদের SMS করেছেন, আরো অনেকেই আমাদের SMS করেছেন। যদি আপনি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এছাড়াও আমার যে পেজটা রয়েছে সেই পেজে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন ড্যাজলিং রাফি। এছাড়া আমাদের সাথে রয়েছেন সুমন হোসেন। এছাড়াও পিয়া আমাদের সাথে রয়েছেন। এবং ড্যাজলিং রাফি আমাদের লিখেছেন যে ভূত FM তুমি এগিয়ে চলো। আমাদেরকে এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি মুনিরা আনজুম মুক্তা লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি নাজমুল হাসান। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে অসমাপ্ত চিরকুট, প্রসেনজিৎ কুমার বিশ্বাস সহ আরো অনেকে এখানে লিখছেন। ফুর্তি যে পেজটা রয়েছে সেখানে লিখছেন হাসান হোসেন। এছাড়াও লিখছেন সোহেল। এছাড়াও লিখছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি আজব আজব সব নাম পাই, যে নামগুলো আসলে ভূত FM পড়লে হাস্যকর লাগবে, এই জন্য অনেক নাম পড়তে পারছি না। এছাড়া আমি দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম সানি আমাদের SMS করেছেন আরো অনেকেই। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে আসছেন যদি আমাদেরকে জানাতেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি সজীব আহমেদ, আমি আসছি মিরপুর 1 থেকে। তো আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আসলে আমার একটা হোম টিউটর আসলে আমাকে বলছিল। এটা ওনার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটা যে সময় ঘটছিল ওই সময় আসলে ওনাদের গ্রামে কোনো টিউবওয়েল ছিল না, তো ওনারা সবাই পুকুরে গোসল করতেন। তো রোজ আমার ওই টিচারের বাবা পুকুরে গোসল করতে চাইতেন। তো রীতিমতো সেদিনও তিনি গোসলে গেছিলেন। তো তিনি ছিলেন একজন ভালো সাঁতারু। তো তিনি অনেক সাঁতার দেখাচ্ছিলেন সবাইকে। তো সবাই অনেক মজা পাচ্ছিল, যেমন পুকুরে ডুব দিয়ে এরকম আর কি ইত্যাদি। তো এক সময় উনি পুকুরে ডুব দিয়ে অনেকক্ষণ উপরে ভেসে উঠতেছিলেন না। তো লোকজন সবাই ভাবতেছে যে উনি মজা করতেছেন। তারপর এর কিছুক্ষণ পর যখন ওঠেন না, তখন আসলে লোকজন সবাই খোঁজাখুঁজি করে। তো অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া যায় না, তো রাসেল ভাইয়ের 1-1.5 ঘন্টা পর উনি কোথা থেকে যেন দৌড় দিয়ে বাইরের উঠানে এসে সেন্সলেস হয়ে পড়ে যান। এরপর হুজুর আনা হয়, তারপর অনেক দোয়া দরুদ করে ফু দিলে ওনার সেন্স ফিরে আসে। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে ওনার সঙ্গে কি কি হয়েছিল। তো উনি তখন যেটা বলেন সে তা হচ্ছে যে উনি যখন ডুব দিয়ে নিচে যাচ্ছিলেন তখন একটা সুন্দরী পরী এসে তাকে পানির নিচে নিয়ে যেতে যেতে এমন একটা জায়গাতে নিয়ে যায় সেখানে শুধু স্বর্ণের সবকিছু, এবং ওখানে ওনাকে অনেক কিছু খাওয়া হয় আর কি। তো তারপর আর কি ওই পরী তাকে বলে যে সেখানে তাদের কাছে থেকে যেতে। তো তখন তার সেন্স ফিরে আসে যে তিনি আসলে পানির নিচে আসেন। তো তিনি অনেক কথাই বলেন তাকে, এবং লাস্ট পর্যন্ত বলেন যে আসলে আমি তো ভালো কাপড় চোপড় পরে নাই, তো আমি ভালো কাপড় চোপড় পরে আবার আসলে আসবো। তো এরকম বলে আরো অনেক কিছু বলে তারপর ওনাকে উপরে দিয়ে যায়। এর কিছুদিন পরে
তিনি মানে অসুস্থ ছিলেন ওই সময়টাতে, তার কিছুদিন পরে তিনি সুস্থ হয়ে যান। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে হাতে আসলে আর সময় নাই, আপনি 2 মিনিটের জন্য আপনি একটু বলতে পারেন ছোট্ট করে একটা ঘটনা। আপনি যেহেতু এসছেন, আমি জাস্ট শুনে নিই আপনার কাছ থেকে। আপনার টিউটর এই ঘটনা বলেছেন, রাইট? খুবই অদ্ভুত ঘটনা। এটা কি তার সাথেই ঘটেছে? তার বাবার সাথে ঘটেছে? বুঝি না আপনার কথা। আচ্ছা, আমার নাম রাফি, আমিও মিরপুর 1 থেকে। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা অ্যাকচুয়ালি আমার বাসাতেই ঘটা। তো ব্যাপারটা হলো যে আমি সাধারণত রাতে একটু লেট করে ঘুমাই। তো ওই দিন আমি 3:30 4টার দিকে মেবি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে যখন উঠি তখন আমার মনে হচ্ছে যে আমাকে বোবাই ধরেছে, এরকম আমার কাছে লাগতেছিল। তো ব্যাপারটা হলো যে আমি হাত পা নাড়াতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে আমি ছড়াতে পারছিলাম না। তো একটা টাইমে আমার মনে হচ্ছে আমি ধাপ করে বিছানা থেকে উঠে বসতে পারছি। তো বাট আমার শরীরটা খুব হালকা লাগছিল, কেন আমি বিছানা থেকে নামলাম, বাট আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, আমি পরিবারে হাঁটতে পারছিলাম না। তো যাই হোক, তো আমি বিছানা থেকে নেমে আমি চাচ্ছিলাম মার কাছে যাব। তো আমার পাশে রুমটাই ছিল আমার মার রুম। তো আমি মার রুমে ওই টাইমে নর্মালি মা নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে। তো আমি রুমে গেলাম, রুমে যে অ্যাকচুয়ালি মাকে দেখতে পেলাম না। তো পরে আমি অ্যাকচুয়ালি মাকে খোঁজার জন্য রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে যে দেখি মা রুটি বানাচ্ছে, তো সেটা দেখলাম। তো দেখার পরে আমি মাকে 2বার মা বলে ডাক দিলাম, কিন্তু মা শুনতে পেল না। তো ডাক দেওয়ার পরে আমি কি হলো জানি না, হঠাৎ করে মনে হলো আমি পড়ে গেলাম, এবং তারপর আমার মনে হলো আমি আবার বিছানা থেকে উঠে বসেছি। তো তখন আমি অ্যাকচুয়ালি বুঝলাম যে না, হয়তো আমি স্বপ্ন দেখছি। বাট ব্যাপারটা হলো যে পরে আমি ঠিক সেভাবে নিচে নামলাম, আমার পর দেখি এক্স্যাক্টলি মা রুমে মা নেই, এবং আমি যখন রান্নাঘরে গেলাম দেখলাম এক্স্যাক্টলি ওই পজিশনেই মা রুটিটা বানাচ্ছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি এর আগে আসছিলাম? মা বলছে না, আসো নাই। তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি এটা আমার সাথে কি হলো, আমি কি আসলে স্বপ্ন দেখেছি নাকি আমি উঠে গেছিলাম, নাকি মানে কোনো একটা মানে ব্যাপারটা আমি এখনো মানে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমি